ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ক্লাস। আমরা মোস্ট প্রবাবলি অনলাইনে যারা জয়েন করেছেন আমাকে একটু কনফার্ম করবেন, একটু আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো। Yes, sir. ওকে, আমরা আজকে দুইটা কোশ্চেনের জন্য আসলে টার্গেট করছিলাম। আমরা রেশিও অ্যানালাইসিস, যেটা হচ্ছে গ্রুপ অ্যাকাউন্টিং থেকে। গত ক্লাসে আমরা রেশিও গুলো কভার করে একটা কোশ্চেন করেছি, যেটা আসলে আমাদের আহ, একটা বেসিক রেশিওর কোশ্চেন কিভাবে আনসার করতে হয় এবং কিভাবে আলটিমেটলি ওইটাকে আমরা অ্যাটেম্প্ট করতে পারি, টেকনিক সহ পুরো জিনিসটা আমরা ডিসকাশন করেছিলাম। সো আজকে আমরা যেটা করব, আমরা পাস্ট ইয়ারের দুইটা কোয়েশ্চেন, যেটা অলরেডি আপনাদের গ্রুপে দেওয়া ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আমরা ট্রাই করব এই কোয়েশ্চেন দুটো প্র্যাকটিস করতে, এবং এরপর আমি আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব নেক্সট উইকের জন্য, সো দ্যাট আপনারা ইন দ্য মিন টাইম হোমওয়ার্ক গুলো শেষ করে রাখতে পারেন। আর মোস্ট প্রবাবলি আমরা গ্রুপ অ্যাকাউন্টিং এর যে পার্টের উপর অ্যাসেসমেন্ট টেস্টটা নিতে চাচ্ছিলাম, আমি নেক্সট উইকে অ্যানাউন্সমেন্টটা দিব যে এটা কবে হবে। বিকজ আমাদের যদি একটু গো থ্রু করি, আমাদের কিন্তু পুরো পার্ট গুলো শেষ। যেমন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা শেষ করেছি, রাইট? কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, দুইটাই কিন্তু শেষ। So, এখন আমরা রেশিও করছি। রেশিওর একটা কোয়েশ্চেন মাত্র করেছি আমরা, ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন। সো হোপফুলি যদি আমরা এই দুইটা কোয়েশ্চেন করে ফেলতে পারি, তাহলে মোটামুটি ভাবে আমাদের রেশিও থেকেও ডিফারেন্ট সিনারিওতে কি কি কোয়েশ্চেন আসে সেটা আমরা দেখে যাব। তো আমরা একটু জাস্ট কোয়েশ্চেন গুলো ওপেন করতে চাই। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা মার্চ 2019 এর একটা কোয়েশ্চেন। এটা পিলো গ্রুপের, খুব সম্ভবত, আমার যতটুকু মনে আছে, আমার যদি ভুল না হয়ে থাকে। এসিটা কি অন করা আছে? ওকে, ইয়েস, পিলো গ্রুপের কোয়েশ্চেন এটা। হ্যাঁ, সো এই কোয়েশ্চেনটা আমরা আগে করার ট্রাই করব, এবং এটার টেকনিক এবং আনসারটা আমরা আগে করার ট্রাই করব। তারপর আমরা হয়তো বা পরের কোয়েশ্চেনটা যদি সময় পাই, সেটা আমরা একটু শ্যাডো প্র্যাকটিসের মাধ্যমে করব। আদারওয়াইজ আমরা হয়তো বা এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব, বেসড অন আওয়ার টাইমিং। তো আমরা একটু যদি রিকোয়ারমেন্ট গুলো পড়ে ফেলি কুইকলি। হ্যাঁ, আসলে রিকোয়ারমেন্ট গুলো কি কি বলছে আমাকে। ক্যালকুলেট দ্য গেইন অর লস অন ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি which will be recorded in the individual financial statements of Pirlo company and the consolidated financial statements of the Pirlo group. কত মার্ক? 5 marks, right? Can you remember আমরা লাস্ট ক্লাসে গ্রুপ ডিসপোজালের একটা গেইন লস ক্যালকুলেশন করেছিলাম, মনে আছে? গত ক্লাসে যে আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আপনাদের এই কোয়েশ্চেনটাই ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনে আসতে পারে, দুভাবে আসতে পারে। একটা হচ্ছে আপনাকে কনসলিডেটেড গেইন ও লস ক্যালকুলেট করতে বলবে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন লস বের করতে বলবে, রাইট? ঠিক এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেনটা, খেয়াল করে দেখেন। সো আপনি এটার ক্ষেত্রে আসলে কি চিন্তা করবেন? ফার্স্টে চিন্তা করবেন যে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন লস কিভাবে আপনি করবেন। ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে কি? যে পিরলো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেইটাকে গেইন অথবা লস কিভাবে দেখাবে, তার জন্য গেইন অথবা লস কিভাবে ক্যালকুলেট হবে, তার ডিসপোজাল প্রসিড কত, মানে সে সেল করে কত টাকা পাবে এবং সে কত টাকা দিয়ে অ্যাকোয়ার করছে, তার কস্ট কত ছিল, রাইট? এটি তো তার সিম্পল হচ্ছে গেইন অথবা লস। বাট কনসলিডেটেড গেইন লস বের করার ফর্মুলাটা একটু গত ক্লাসের ক্যালকুলেশনটা একটু রিকল করে দেখেন। আপনারা একটু জাস্ট দেখেন যে আমরা ডিসপোজাল গেইন অর লস, কনসলিডেটেড গেইন অর লস কিভাবে ক্যালকুলেট করতাম। একটু যদি ফর্মুলাটা আমাকে একটু মনে করাই দেন কেউ কাইন্ডলি। ওইখানেও ছিল ডিসপোজাল প্রসিড, রাইট? হ্যাঁ, আমি রেকর্ডিংটা আই বিলিভ দিয়ে দিয়েছিলাম, বাট গতকাল কিন্তু ক্লাস হয় নাই, এর আগের সপ্তাহ। হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিয়েছি আমার যতটুকু মনে পড়ে। একটু জাস্ট, আনিসুল ভাই পরীক্ষা নিয়ে ব্যস্ত, তো দিয়ে দিবেন, সমস্যা নেই। একটু বলেন আমাকে কি ছিল। ফুল ডিসপোজাল। আমরা কি গত ক্লাসে এই ক্যালকুলেশনটা দেখাইছি না আপনাদেরকে? একটু যদি আমি আমাদের ওয়ার্কিংটা একটু শেষ করি।
এই যে এখানে আমরা করেছিলাম, এটার ওয়ার্ড ফাইলটাও দেওয়া ছিল আপনাদের গ্রুপে। একটু যদি আপনারা মনে করে দেখেন যে এখানে আসলে আমরা কিভাবে এই গেইন লসটা ক্যালকুলেট করেছিলাম, মনে পড়ে? কি ছিল? ডিসপোজাল প্রসিড, রাইট, লেস নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি লেস গুডউইল, রাইট, যেটা দেওয়া থাকবে আপনাকে ক্যালকুলেট করতে হবে না। অ্যাড এনসিআই নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যত পার্সেন্ট থাকবে, অ্যাড ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট যদি থাকে, যেমন আপনার যদি 80% সাবসিডিয়ারি হয়, আপনি যদি 80%ই সেল করে দেন, তাহলে কি আর এটা থাকবে? এটা তখনই আসবে যদি আপনার 80% সাবসিডিয়ারির 70% সেল করলেন, 10% রয়ে গেছে, সেই 10% এর ভ্যালু কত? আমি কি বুঝাতে পারছি কথাটা? এই ক্যালকুলেশনটাই কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম, ঠিক না? গত ক্লাসে কিন্তু ঠিক এই ক্যালকুলেশনটার উপরে কিন্তু আমরা পরবর্তীতে প্র্যাকটিস করেছিলাম যে আসলে আমাদের কনসোলিডেটেড গেইন অথবা লসের ফর্মুলার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। এবং আমার মনে আছে এক্স্যাক্টলি গত ক্লাসে আমরা একটা কোয়েশ্চেনও করেছিলাম যেখানে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, সেখান থেকে আমার যতটুকু মনে পড়ে 342,000 এর একটা গেইন আসছিল। একটু যদি রিকল করার ট্রাই করি, তাহলে এই যে এ রিকোয়ারমেন্ট 5 মার্কস এর যে রিকোয়ারমেন্ট, এটার সাথে কি রেশিওর কোনো রিলেশন আছে আসলে? ইট ইজ সিম্পলি আ সেপারেট ক্যালকুলেশন, যেটা আপনারা ক্যালকুলেশন থেকেই জেনে আসছেন কিভাবে আপনারা কনসলিডেটেড গেইন অর লস করতে হয়, রাইট? ওকে, এরপরে বি নাম্বারটা দেখেন কি বলছে। ক্যালকুলেট রেশিও ইকুইভ্যালেন্ট টু দোজ প্রোভাইডেড ইন নোট 8। তার মানে আপনাকে ইকুইভ্যালেন্ট রেশিও মানে এই রেশিও গুলা ক্যালকুলেট করতে হবে যেটা নোট 8 এ দেওয়া আছে। এটা হচ্ছে নোট 8। ওকে, তাহলে নোট 8 এ কি কি দেওয়া আছে? গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন এন্ড ইন্টারেস্ট কভার রেশিও। তিনটা রেশিও কত বছরের জন্য? 20x9, 20x8, রাইট? এই তিনটা রেশিও ক্যালকুলেট করার জন্য আপনি কত মার্কস পাবেন? 3 মার্কস, রাইট? ওকে, এন্ড আপনি পরের লাইনটুকু দেখেন কি বলছে, প্লিজ। পরের লাইনটা দেখেন কি বলছে, নো অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য গেইন অর লস অন ডিসপোজাল ফ্রম এ। তার মানে এই যে এ থেকে যে গেইন অর লসটা আসবে, এটার কোনো অ্যাডজাস্টমেন্ট রেশিওতে করতে হবে না। ক্লিয়ার রিকোয়ারমেন্টটা? তাহলে আমার ক্যালকুলেশনে কত মার্ক আছে টোটাল দেখেন, 5 মার্কস হচ্ছে গেইন লস এবং রেশিও হচ্ছে 3 মার্কস, টোটাল 8 মার্কস হচ্ছে ক্যালকুলেশনস, রাইট? তাহলে বাকি 12 মার্কস কি থেকে আসার কথা অথবা আসা উচিত? ইন্টারপ্রিটেশন অর অ্যানালাইসিস। এখন আপনি একটু খেয়াল করে দেখবেন যে আউট অফ 20 মার্কস রেশিও ক্যালকুলেশনের জন্য মাত্র কত মার্কস? জাস্ট 3 মার্কস, রাইট? তার মানে বাকি কোয়েশ্চেন কিন্তু আসলে নট এক্সক্লুসিভলি রিলেটেড টু রেশিও। সো এই জায়গাটাতে আপনাদেরকে একটু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি ইন্টারপ্রিটেশনটা কিভাবে করবেন। এরপর রিকোয়ারমেন্ট সি কি বলছে দেখেন, কমেন্ট অন দা পারফরমেন্স এন্ড ইন্টারেস্ট কভার। তাহলে পারফরমেন্স বলতে কোন দুইটাকে বোঝাচ্ছে? গ্রস প্রফিট মার্জিন এন্ড অপারেটিং প্রফিট মার্জিন, রাইট? আর ইন্টারেস্ট কভার। তাহলে তিনটা পয়েন্ট নিয়ে আপনাকে মেইনলি কথা বলতে হবে, রাইট? গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন এন্ড ইন্টারেস্ট কভার। গট ইট? ওকে। Of the Pirlo group for the year ended 31st December 20x9 and 20x8, তার মানে 2 বছরের জন্য। তার মানে আপনি আপনার প্রিভিয়াস ইয়ারের সাথেই কম্পেয়ার করছেন। Your answer should comment on, এই যে আপনাকে একটা মানে আপনাকে এখানে যে একটা গাইডলাইন দিল, এই গাইডলাইনটা আপনাকে কমেন্ট করার সময় মনে রাখতে হবে। আপনি যখন কমেন্টটা করবেন, আপনি যখন রেশিওটা লিখবেন, আপনাকে এই গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। তার মানে আপনার ইন্টারপ্রিটেশনের সময় এই তিনটা পয়েন্ট অবশ্যই ইনকর্পোরেট করতে হবে। ওকে, তাহলে কি কি ইনকর্পোরেট করতে হবে আপনাকে? দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য পিরলো গ্রুপ, যেটা আমাকে অলরেডি বলাই হচ্ছে যে আমি ওভারঅল পারফরমেন্স পিরলো গ্রুপের জন্য ইন্টারপ্রেট করব। নাম্বার 2, হাউ ওয়ান্স অ্যাকাউন্টেড ফর দ্য ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি উইল ইম্প্যাক্ট অন ইউর অ্যানালাইসিস। মানে হচ্ছে এই যে আপনি যে সাম্বা কোম্পানিকে ডিসপোজ করে দিচ্ছেন, এইটা আপনার ক্যালকুলেশনে কতটুকু ইম্প্যাক্ট করবে। তার মানে আমরা দুইটা কোম্পানির কথা চিন্তা করতেছি, একটা হচ্ছে পিরলো কোম্পানি আর একটা হচ্ছে সাম্বা কোম্পানি, রাইট? তাহলে পিরলো কোম্পানিকে আমি কি মনে করতে পারি? প্রত্যেকটা জায়গায় আমি কি দেখতেছি? পিরলো গ্রুপ। তাহলে পিরলোটা আমার কি? প্যারেন্ট।
আমি এখনো কিন্তু সিনারিও পড়ি নাই, বাট আমি রিকোয়ারমেন্ট পড়ি বুঝার ট্রাই করছি যে পিরলো কোম্পানি হচ্ছে আমার প্যারেন্ট আর সাম্বা কোম্পানি হচ্ছে আমার সাবসিডিয়ারি, যাকে আমি ডিসপোজ করে দিচ্ছি এখন, রাইট? তার মানে 2 নম্বর পয়েন্টে বলতেছে যদি আমি সাবসিডিয়ারিকে সেল করে দেই তাহলে এইটা আমার অ্যানালাইসিসকে কি ইম্প্যাক্ট করতে পারে অথবা কি ইম্প্যাক্ট ফেলতে পারে। এন্ড 3 নম্বর, দ্য ইমপ্লিকেশনস অফ দ্য ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি ফর দ্য ফিউচার রেজাল্টস অফ দ্য পিরলো গ্রুপ। তার মানে এটা তো একটা হচ্ছে আমার হিস্টোরিক্যাল রেজাল্টে কি ইম্প্যাক্ট করবে সেটা বলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমার ফিউচার রেজাল্টকেও কিভাবে ইম্প্যাক্ট করবে। যেমন আমি যদি একটু অ্যাপারেন্টলি চিন্তা করি, ধরেন এটা আপনার একটা সাবসিডিয়ারি কোম্পানি ছিল, রাইট? সো আপনি সে ফর এক্সাম্পল ফার্নিচারের বিজনেস করেন এবং সাম্বা কোম্পানিও ফার্নিচারের বিজনেস করতো। এখন আপনি যদি সাম্বাকে সেল করে দেন, সাম্বা কি আর আপনার সাবসিডিয়ারি রইলো? সাম্বা তো আপনার সাবসিডিয়ারি রইলো না, রাইট? তাহলে ফিউচারে আপনার কাস্টমাররা কি করতে পারে? সাম্বা থেকেও ফার্নিচার কিনতে পারে। তাহলে সাম্বা যদি আপনার কাস্টমাররা সাম্বা থেকে ফার্নিচার কিনে সে রেভিনিউটা কি আর আপনি পাবেন? এটার একটা রেভিনিউ পোর্শন আপনি হারাতে পারেন, রাইট? এই কথাগুলো আপনি হয়তো বা একটু সিনারিওর সাথে লিঙ্ক করে বলবেন যে ফিউচারে কি ইম্প্যাক্ট করতে পারে পিরলো গ্রুপের উপরে। আমি কি বুঝতে পারতেছি রিকোয়ারমেন্ট গুলো, যে আপনি আসলে কিভাবে চিন্তা করবেন? বিকজ যে কোনো কোয়েশ্চেন আপনার আনসার করার জন্য প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্ল্যানিংটা আগে ঠিক মতো করে নেন, তারপর আপনি আনসারটাতে অ্যাটেম্প নেন, দ্যাট উড বি বেটার। ওকে, তাহলে আমরা কি আমাদের 3টা রিকোয়ারমেন্টের স্টেপ বাই স্টেপ প্ল্যানিংটা কি ক্লিয়ার? যে আমার ফার্স্ট রিকোয়ারমেন্টের সাথে কোনো কানেকশন নাই বাকিগুলোর, রাইট? ফার্স্ট ইটস আ সেপারেট একটা ক্যালকুলেশন, এটা আমাকে ডিসপোজাল গেইন অর লস ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাকে 3টা রেশিও ক্যালকুলেট করতে হবে। 3টা রেশিওর ফর্মুলা মনে আছে না আমার? একটু একটা গ্লান্স মনে করে ফেলেন তো, গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলা কি ছিল? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। অপারেটিং প্রফিট মার্জিনের নেট প্রফিট অর অপারেটিং প্রফিট অর অপারেশনাল প্রফিট, যেটাকে আমরা বলি প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ডিভাইডেড বাই সেলস ইনটু 100। ইন্টারেস্ট কভার প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইডেড বাই ফিনান্স কস্ট। এবং এটা কিসে আসবে? এটা কি আর পার্সেন্টেজে আসবে? ইন্টারেস্ট কভার এটা টাইমসে আসবে। সো এই ফর্মুলাগুলো আমাকে মাথায় অলওয়েজ ক্যারি করতে হবে, যেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি অ্যাট এ গ্লান্স একটু কোয়েশ্চেনটা দেখে ফেলি এবং এই কোয়েশ্চেনটা দেখে আমি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ একটা একটা করে আনসার স্টার্ট করব। ফার্স্টের আমি আনসারটা করব ডিসপোজাল গেইন অর লস, যেটা আমাকে আসলে এই স্টেটমেন্ট থেকে কোনো হেল্প করবে না, বিকজ এই স্টেটমেন্ট থেকে আমাকে মেইনলি হেল্প করবে রেশিও ক্যালকুলেশনের জন্য। যেমন আপনি এখনই কিন্তু রেশিও 3টা ক্যালকুলেট করে ফেলতে পারবেন, বিটা আপনি করে ফেলতে পারবেন না? জাস্ট এখান থেকে যদি যা যা ইনফরমেশন আছে সেটা দেখে দেখে পসিবল না? ওকে, সো এটাই আমরা বেসিক্যালি করছি যে আসলে রেশিও গুলো যদি আমি ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে 3 মার্ক আমি অটোমেটিক্যালি পাবো। তাহলে আমি অ্যাট এ গ্লান্স একটু দেখে ফেলি দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য পিরলো গ্রুপ। তার মানে এখানে কিন্তু পিরলোর ইনফরমেশনও আছে, সাম্বার ইনফরমেশনও আছে, আদার সাবসিডিয়ারি ইনফরমেশনও থাকতে পারে, রাইট? কারণ পিরলো সাম্বা আরো সাবসিডিয়ারি যদি থাকে, এবং আমার ইয়ার এন্ড কবে? 31 ডিসেম্বর 2009 এন্ড 2008। রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট আপনি খেয়াল করে দেখেন, গ্রস প্রফিট কিন্তু খুব একটা বাড়ে নাই, রাইট? বাট আপনি রেভিনিউ দেখেন, রেভিনিউ কিন্তু আসলে কমছে। এই যে আপনার রেশিও যখন লিখবেন তখন এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে, যেখানে রেভিনিউ কমছে বাট গ্রস প্রফিট কিন্তু আবার সাবসিকুয়েন্টলি বাড়তেছে। তার মানে কি ওর কস্ট অফ গুড সোল্ড কিন্তু কন্ট্রোলিংটা বাড়ছে, মানে কস্ট অফ গুড সোল্ডটা কমে গেছে। এই কথাগুলো আপনি একটা একটা করে সাজাচ্ছেন এভাবে। অপারেটিং এক্সপেন্সে খেয়াল করে দেখেন, অপারেটিং এক্সপেন্স আবার বেড়ে যাচ্ছে, রাইট? অপারেটিং এক্সপেন্স বাড়ার কারণে কিন্তু আপনি একটু খেয়াল করবেন অলমোস্ট 4000 কিন্তু অপারেটিং প্রফিট কমে গেছে। তাহলে এই প্রফিট ফ্রম অপারেশনস আপনি যেটা পাচ্ছেন এটাই হচ্ছে আপনার অপারেটিং প্রফিট মার্জিন ক্যালকুলেট করার প্রফিট। দেন ইন্টারেস্ট কভার রেশিও, এই যে ফাইন্যান্স কস্ট, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট, রাইট? ফাইন্যান্স কস্ট আপনি দেখেন স্লাইটলি বাড়ছে। দেন ইনভেস্টমেন্ট ইনকাম খুব বেশি আসলে কমে নাই, বাট তারপর 150 এর মতো কমছে। প্রফিট বিফোর ট্যাক্স, শেয়ার অফ প্রফিট অ্যাসোসিয়েট, ট্যাক্স এক্সপেন্স, প্রফিট ফর দ্য ইয়ার। এন্ড এটা কার কার মধ্যে আমি অ্যাট্রিবিউট করব? বিটুইন এনসিআই এন্ড প্যারেন্ট কোম্পানি, যেটা আমরা পিএনএল এ করি, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমি করে থাকি। তাহলে এই পর্যন্ত কিন্তু আমার রিকোয়ারমেন্ট এর কোনো ইনফরমেশন আমি পাইনি এখনো, রাইট? আমি রিকোয়ারমেন্ট এর ইনফরমেশন পাবো হচ্ছে এই অ্যাডিশনাল ফলোইং ইনফরমেশন থেকে। আপনি যদি একটা একটা করে পড়েন তাহলেই আপনি আপনার অ্যাডিশনাল ফলোইং ইনফরমেশনের
যে রিকোয়ার্ড আইটেম সেটা আপনি পেয়ে যাবেন। আপনি একটু জাস্ট ফার্স্ট ইনফরমেশনটা পড়েন, দেখেন কি বলছে। On 1st December, oh sorry, on 31st December 2009, the Pirlo Group disposed of its entire 80% holding in Samba Company. তাহলে একটা ইনফরমেশন কিন্তু আমি অলরেডি শিওর যে রিমেইনিং ইনভেস্টমেন্ট কিন্তু নাই, কেননা ও কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছিল সাম্বা কোম্পানির? 80%। এখন সে কতটুকু সেল করে দিচ্ছে? ফুল 80% সেল করে দিচ্ছে, রাইট? এবং কতটুকু অ্যামাউন্টে সেল করছে খেয়াল করে দেখেন, আ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ফর 300 মিলিয়ন। ক্লিয়ার? তাহলে ডিসপোজাল প্রসিড কত আমার? 300 মিলিয়ন। এবং সাম্বা কোম্পানি কি কোম্পানি? সফটওয়্যার ডেভেলপমেন্ট। দুইটা ইনফরমেশন এখান থেকে আমরা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। সাম্বা কোম্পানি রেজাল্টস হ্যাভ বিন ফুললি কনসলিডেটেড ইন দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাবভ। তার মানে এই যে উপরে যে আমরা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলাম, এটার মধ্যে কি সাম্বা কোম্পানি ইনফরমেশন গুলো প্রপারলি কনসলিডেটেড। সাম্বা কোম্পানি ডাজ নট রিপ্রেজেন্ট আর ডিসকন্টিনিউড অপারেশনস। এই কথাটার মানে কি? তার মানে সাম্বা কোম্পানির জন্য আইএফআরএস 5টা আমার অ্যাপ্লিকেবল হবে না। আমরা গত ক্লাসে একটা পয়েন্ট বলছিলাম যে যদি কোনো সাবসিডিয়ারিকে আমি অ্যাকোয়ার করি উইথ এ ভিউ টু সেল ইট উইদিন 1 ইয়ার, সেটাকে আমরা বলি ডিসকন্টিনিউড অপারেশনস অর নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, যেটার জন্য আমার আইএফআরএস 5 অ্যাপ্লিকেবল হয়। তাহলে সাম্বা কোম্পানির জন্য আইএফআরএস 5 অ্যাপ্লিকেবল হবে না। এটা জাস্ট আপনাকে একটু মাথায় রাখেন। তাহলে এই 1 নম্বর নোট থেকে আমরা তিনটে ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। নাম্বার 1, সাম্বা কোম্পানি কত পার্সেন্ট সেল করে দিচ্ছে সে? 80%। নাম্বার 2, সাম্বা কোম্পানি কি টাইপের কোম্পানি ছিল? সফটওয়্যার ডেভেলপমেন্ট। এন্ড নাম্বার 3, ডিসপোজাল প্রসিড কত? ক্লিয়ার? ওকে। ওকে, এরপর আমরা 2 নম্বর পয়েন্টে যাই। দ্য প্রসিডস ফ্রম ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি হ্যাভ বিন ক্রেডিটেড টু আ সাসপেন্স অ্যাকাউন্ট and no gain or loss has been recorded in financial statements above. তার মানে গেইন অর লস ক্যালকুলেট করে নাই ও এখনো, রাইট? তার মানে এখানে ও এটাকে সাসপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে দেখাইছে। ক্লিয়ার? সো তার মানে ওর যে ট্রায়াল ব্যালেন্সটা মিলাইছে এটা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলানো আছে। সো আমাকে এই জন্যই এখন গেইন অর লসটা ক্যালকুলেট করতে হবে। এই লাইনটা আসলে না থাকলেও সমস্যা ছিল না, বিকজ আমি এমনিতেও গেইন অর লস ক্যালকুলেট করি আগাতাম। নাম্বার 3, নাম্বার 3টা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, নাম্বার 4 দুটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখেন কি বলছে। On 31st December 2009, Samba Company had net asset with a carrying amount of 260 million. তাহলে নেট অ্যাসেট কত? ওই যে আপনি ফর্মুলাতে খেয়াল করেন, কনসলিডেটেড যখন গেইন অর লস করবেন তখন নেট অ্যাসেট লাগবে না? ওকে। In addition to this, Samba Company's brand name was valued at 50 million at acquisition in the consolidated financial statements. তার মানে এটা ছাড়াও কিন্তু ওর একটা আপনার একটা ব্র্যান্ড ছিল যেটাকে আসলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে সে দেখাইছে। This is not reflected in Samba Company's individual financial statements because আমরা সবাই খুব ভালো করে জানি যে ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড আমরা কখনোই দেখাতে পারি না, রাইট? বাট এটা যখন অ্যাকোয়ার্ড হয়েছে তখনই পিরলো গ্রুপ এটাকে দেখাইতে পারছে। And the value net asset at the same date 31st December 2009. তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে নেট অ্যাসেট হচ্ছে 260 মিলিয়ন প্লাস 50 মিলিয়ন, রাইট? তার মানে 310 মিলিয়ন, কারণ নেট অ্যাসেট তো 260 ছিল হচ্ছে এক্সেপ্ট এই ব্র্যান্ডের ভ্যালুটা। ওকে, নাম্বার 3 আমরা দেখলাম। ও সরি, আমরা নাম্বার 3 স্কিপ করে গেছি। সরি সরি, বয়স হয়ে যাচ্ছে। নাম্বার 3 তে আরো ইনফরমেশন দেওয়া ছিল। Pirlo Company originally acquired the shares in Samba Company for 210 million. তাহলে ও কত টাকা দিয়ে অ্যাকোয়ার করছে সাম্বা কোম্পানিকে? 210 মিলিয়ন, এবং সেল করছে কত টাকায়? তাহলে পিরলো কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য গেইন কত? এটা কি স্ট্রেট ফরওয়ার্ড না? তাহলে আমি কি এইটুকু ইনফরমেশন থেকে এই রিকোয়ারমেন্টটা বের করতে পারি না? এটা করতে কি এখন আমার খুব প্রবলেম হবে? তাহলে আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন অর লস কত? ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন অর লস খুব সিম্পল, ডিসপোজাল প্রসিড 300 মিলিয়ন, এই যে, রাইট?
300 million and cost কত? 210 million. Then we get gain on disposal for individual financial statements. Clear? ডিসপোজাল প্রসিড মানে আমি সেল করে কত টাকায় পেয়েছি, 210 মিলিয়ন। মানে আমি অ্যাকোয়ার করছিলাম সাম্বা কোম্পানিকে 210 দিয়ে। আমি কি বুঝাতে পারছি এই পয়েন্টটা? রাইট। At this date, the goodwill was calculated 70 million. Goodwill has not been impaired since acquisition. The external advisor estimate that the goodwill at disposal date কত? এই যে 70 মিলিয়ন এটা কিন্তু আমার অ্যাকুইজিশন ডেটের গুডউইল, রাইট? বাট আমরা গুডউইলটা নিব কোন ডেটের? যেই ডেটে তাকে আমি আলটিমেটলি ডিসপোজ করতেছি, রাইট? তাহলে আমার ডিসপোজাল ডেটে গুডউইল কত? 110 মিলিয়ন। ক্লিয়ার? তাহলে আমরা যদি কনসলিডেটেড এখন গেইন লস বের করতে চাই, আমার কি কি ইনফরমেশন পেয়েছি অলরেডি? কি কি ইনফরমেশন আছে? মানে আমি যদি কনসলিডেটেড গেইন লস বের করার জন্য এখন ক্যালকুলেশনটা করতে চাই, আমার ডিসপোজাল প্রসিড আছে, রাইট? আমার নেট অ্যাসেট আছে, আছে না? নেট অ্যাসেট আমি নিচের পয়েন্টে যেটা পড়লাম, আমার গুডউইল আছে। ওকে, তাহলে আমরা আরো কিছু ইনফরমেশন যদি পাই, এনসিআই ইনফরমেশনটা আমার দরকার। এনসিআই যেটা আমাকে হয়তো বা নেক্সট কোশ্চেনে বলে দিবে, নেক্সট পার্টে বলে দিবে। আমরা 4 নাম্বারটা অলরেডি পড়েছি, রাইট? সো 4 নাম্বারটা তার নতুন করে রিপিট করার কিছু নাই। 5 নাম্বারে কি বলছে দেখেন, Samba Company is the only subsidiary in which Pillow Group owned less than 100% of equity. তার মানে কি, ওর বাকি যত সাবসিডিয়ারি আছে সবাইকে সে 100% ওন করে। সাম্বা কোম্পানি ইজ দ্য অনলি ওয়ান যার এনসিআই আছে, রাইট? তাহলে যদি ওর এনসিআই থাকে তাহলে ওর এনসিআই কত খেয়াল করে দেখেন। The Pillow Group uses fair value method to the value NCI at 31st December 2009. NCI is deemed to be 66 million. তাহলে এই যে 66 মিলিয়ন এটা কত পার্সেন্ট এনসিআই এর ভ্যালু? 20%। ওকে, তাহলে আর কি কোনো ইনফরমেশন দরকার আমার গেইন অর লস বের করার জন্য? দেখেন তো ফর্মুলাটা কি ছিল মনে আছে? ডিসপোজাল প্রসিড, রাইট? লেস আমার নেট অ্যাসেট, লেস গুডউইল, অ্যাড এনসিআই, অ্যাড রিমেইনিং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট যদি থাকে। বাট এখানে কি ছিল? তাহলে এখন আপনারা এতটুকু ইনফরমেশন দেখে জাস্ট এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত দেখে রিকোয়ারমেন্ট এ মানে রিকোয়ারমেন্ট 1 যেটা এটা করতে পারবেন? একটু করেন তো কুইকলি, তাড়াতাড়ি আমি চেক করব। কি ফর্মুলা? ফর্মুলা আমি এই যে এইখানে আমি আবার ওপেন করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ডিসপোজ কনসলিডেটেড গেইন অর লস। আমার অ্যামাউন্ট গুলো কিন্তু মোটামুটি মুখস্থই আছে, মানে আমরা তো সবগুলো অ্যামাউন্ট এখানে অলরেডি করেই আসছি যে কোথায় কোন অ্যামাউন্ট বসাবো। ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন অর লসটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। কত ছিল? 300 মিলিয়ন মাইনাস 210 মিলিয়ন। তো ওইটা আগে করে ফেলি, ইজিটা আগে করে ফেলি। 300 মিলিয়ন, 300 মিলিয়ন হচ্ছে ডিসপোজাল প্রসিড। ইফ আই এই যে 210 মিলিয়ন হচ্ছে আমার কস্ট, লেস ডিসপোজাল সরি ইনভেস্টমেন্ট কস্ট ফর দ্য লাইক সাবসিডিয়ারি কোম্পানি or cost of investment যেটি আপনি বলেন। Yes.
ইন্ডিভিজুয়ালটা হয়েছে? ওকে, এখন কনসলিডেটটা করেন। হুম, 90 million আসলে। ইন্ডিভিজুয়ালটা আসছে 90 মিলিয়ন, রাইট? এখানে লেখেন গেইন অন ডিসপোজাল। কত আসবে? এই যে এইখানে যেখানে লিখতেছিলেন, লেস তো হয়ে গেছে, এটা পরে করেন। আপনি ওই ফর্মুলা যেটা এখানে এটা পরে, আগে ইন্ডিভিজুয়ালটা করেন। এখানে লেখেন ইন্ডিভিজুয়াল গেইন অর লস। 90 million থেকে individual gain or loss হবে। এদিকে gain হবে। এটা তো গেইন হবে, কারণ আপনি কিনছিলেন 210 মিলিয়ন দিয়ে, বিক্রি করছেন 300 মিলিয়ন দিয়ে, গেইন না? আচ্ছা, আপনি সেল করছেন কত টাকায়? 300 মিলিয়ন। আপনি কিনছিলেন কত দিয়ে? তাহলে এটা মাইনাস করে দেন, 90 মিলিয়ন, রাইট? তাহলে এই 90 মিলিয়ন হচ্ছে আপনার জন্য গেইন। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আপনি গেইন ক্যালকুলেট করলেন। এখন আপনি ক্যালকুলেট করবেন কনসলিডেটেড গেইন, যেটার ফর্মুলাটাই যে এখানে আমরা বলছিলাম। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখন আপনি হেডলাইন দিবেন হচ্ছে কনসলিডেটেড গেইন অর লস। 90 million এর পরে কোনটা আসবে? গুডউইল 70 হবে, হ্যাঁ গুডউইল ওই অ্যাট অ্যাকুইজিশন ডেটটা হবে। 90 million তো বের করেছি। হুম, তারপরে কি করতে হবে? তারপরে আপনি করবেন কনসলিডেটেড গেইন অর লস। দেখি পরেরটা, হ্যাঁ গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেটটা, ইয়েস। এখন হচ্ছে সেম জিনিস, এইটা আমি আমি আপনাদেরকে প্রিন্সিপালটা বুঝাই বলতেছি যারা মিস করছেন। আমি ফার্স্টে ক্যালকুলেট করলাম হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য এই ডিসপোজাল গেইন অর লস কত। ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কার? প্যারেন্ট কোম্পানি ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্যারেন্ট কোম্পানি ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি কি দেখলাম, যে ও সাম্বা কোম্পানিকে অ্যাকোয়ার করছিল কত টাকা দিয়ে? 210 টাকা। ও বিক্রি করতেছে কত টাকায়? 300 টাকায়। তাহলে ও গেইন করলো কত? 90 টাকা। এটা হচ্ছে প্যারেন্ট কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। এখন আমি করব প্যারেন্ট কোম্পানির কনসলিডেটেড গেইন, মানে হচ্ছে যেটাকে আমরা কনসলিডেট করে ফেলছি অলরেডি, সেখানে আমি আমার গেইন অথবা লস পদে দেখাবো। এখানেও সেম ডিসপোজাল প্রসিড আসবে, বাট ডিসপোজাল প্রসিডের পর এই যে আমরা কস্ট যেভাবে বাদ দিয়েছি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, এই কস্ট বাদ না দিয়ে আমি এখন বাদ দিব হচ্ছে অ্যাকচুয়াল ক্যারিং ভ্যালু অফ সাবসিডিয়ারি। ওকে, তাহলে আপনি ফার্স্টেই লিখবেন ডিসপোজাল প্রসিড, এই যে যেটা আসছে, হ্যাঁ লেখেন ডিসপোজাল প্রসিড 300 মিলিয়ন। দেখুন তো তারপরে ফরওয়ার্ড individual gain or loss হবে। হ্যাঁ 5 নাম্বার। নাম্বার 3 তে বলতে গুডউইল তো 70 million 70 মিলিয়ন, রাইট? এটা করতে হবে না না? গুডউইল তো বলাই আছে 70 মিলিয়ন, আমি 70 মিলিয়ন নিব। আচ্ছা এখানে নেট অ্যাসেট ক্যালকুলেট হচ্ছে নেট অ্যাসেট হচ্ছে 210 দেওয়া আছে, সরি 210 না, নেট অ্যাসেট কত 260 মিলিয়ন দেওয়া আছে, বাট 260 মিলিয়নের মধ্যে কিন্তু এই 50 মিলিয়ন ইনক্লুড করা নাই। করতে হবে। তাহলে আমার অ্যাসেট বাড়লে কি নেট অ্যাসেট বাড়বে না? জি। এটা কি আমার কোম্পানিজ ব্র্যান্ড, ব্র্যান্ড যখন আমি ইন্টারনালি জেনারেটেড হয় তখন তো আমি রেকগনাইজ করি না, বাট পারচেজ করার সময় তো আমি করি। জি। তাহলে এই 260 মিলিয়নের মধ্যে তো এই 50 মিলিয়ন ইনক্লুড করা নাই। না করতে হবে। এখন এটাকে আমার ইনক্লুড করতে হবে। তাহলে ইনক্লুড করা মানে কি, আমার অ্যাসেট যদি বাড়ে নেট অ্যাসেট বাড়বে না কমবে? অ্যাসেট বাড়বে, নেট অ্যাসেট বাড়বে। নেট অ্যাসেট বাড়বে, তাহলে নেট অ্যাসেট কত হবে আমার? 300। ক্লিয়ার? ওকে, তাহলে এটার ফর্মুলাটা কি দাঁড়াবে? ডিসপোজাল প্রসিড আগে লিখি, হয়েছে না? 260 প্লাস 50, 310 লেস গুডউইল। গুডউইল কত? হ্যাঁ সেটা হচ্ছে আমরা পাস করব, এটা আলাদা করে দিব না, এটা নেট আপনি মাইনাস ব্র্যাকেটে করেন, ব্র্যাকেটে হচ্ছে 260 প্লাস 50 করেন, প্লাস 50। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দুইটা মিলে কত হয়? 310। এটা মাইনাস করবেন, না আরো আরো আছে, শুধু এটা না, এই যে এই ফর্মুলাটা এখন আপনি ইউজ করেন। এরপর লেস গুডউইল, আচ্ছা 260 প্লাস 50 এর কি ক্যালকুলেট করে দিব? ইন্ডিভিজুয়াল লস দেখি ক্যালকুলেশন করলে কি হয়। গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট লেখেন, গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট হয়েছে আপনার?
আচ্ছা নেট এসেট ক্যারিং অ্যামাউন্ট কি করতে হবে? 310 goodwill at acquisition date 70, NCI at 66, 14 million loss. Yes, ঠিক আছে। ওকে, আচ্ছা 300 কিসের বাজারে বের হচ্ছে? হ্যাঁ 310 যেটা বের করলাম 310 হচ্ছে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট। ওকে, এটা হচ্ছে গুডউইল, রাইট? তাহলে আপনি নেট অ্যাসেট বাদ দিয়েছেন, গুডউইল বাদ দিয়েছেন, এখন কি অ্যাড করবেন? এমসি এনসিআই। তাহলে অ্যাড করেন। এনসিআই ভ্যালু তো দেওয়া আছে, কত দেওয়া আছে দেখেন। এনসিআই ভ্যালু কয় নাম্বার পয়েন্টে দেওয়া আছে আমার? এই যে 5 নম্বর পয়েন্টে লেখেন অ্যাড এনসিআই, ওই যে 5 নম্বর পয়েন্টে দেখেন ব্লু মার্ক, ইয়েলো মার্ক করা আছে। আপনারা ক্যালকুলেটর আনতে চান না কেন? সবাই আইফোন ইউজ করেন দেখে। ক্যালকুলেটর ইউজ করতে হয় বাট ইউজ করা মানে হ্যাবিট করাটা বেটার। হ্যাঁ। আমার ওর 80% অ্যাকোয়ার করছিল, রাইট? ও তো 80%ই সেল করছে, তাহলে কি আর ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট আর আছে? নাই। তাহলে এখন প্লাস মাইনাস করে দেখেন এটা তো কি হবে, এটা তো অ্যাড হবে, বাকিগুলো তো মাইনাস, এই দুটো তো মাইনাস। আপনি লেস দিয়েছেন না, তাহলে লেস দেন দেখি। ওকে, তাহলে 50 মিলিয়ন ইকুয়াল টু অ্যাকাউন্ট এটা তো লস হইলো না, তাহলে নেগেটিভ হবে লস। আর আপনি যেহেতু সবগুলা মিলিয়ন করতেছেন, আপনি উপরে কোথাও মিলিয়নটা বলে দিবেন যে যেমন আপনি উপরে একটা জায়গায় জাস্ট এম লিখে দিলেই হবে। এখানেও সেম, এই যে আপনারটাও সেম অ্যামাউন্ট আপনি মিলিয়নে ক্যালকুলেট করছেন না, ইয়েস, উপরে আপনি এমটা লিখে দিবেন। ওকে তানভীর, কোনটা ভাই? 50 মিলিয়ন এই যে যেটা 50 মিলিয়ন হচ্ছে আমার নেট অ্যাসেট বাড়বে, এটা হচ্ছে অ্যাসেট, একটা ইনট্যানজিবল অ্যাসেট। ইনটেনজিবল আছে হয় আপনি কি আবার 1000 কমন নিয়ে করতেছেন? ওকে ঠিক আছে, সমস্যা নাই। 300 মাইনাস 310 মাইনাস, না না, গুডউইল হবে হচ্ছে অ্যাট অ্যাকুইজিশন ডেট, এটা 70। কারণ আমি নেট অ্যাসেট নিচ্ছি, গুডউইল নিচ্ছি, এনসিআই নিচ্ছি, সব কিন্তু আমার ওই অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন ডেটের যে 70,000 হবে তাহলে এটা, নাকি 70 মিলিয়ন নাম্বার 5 হচ্ছে মাইনাস, কোম্পানি চল্লিশ আর এনসিআই কিন্তু 13,200 না, না 66 মিলিয়নই কিন্তু 20% এর ভ্যালু। এই যে দেখছেন, আপনাদেরকে আমি করে দিলে আপনারা 80% ছিল বাকি 20% তো নরমাল ইন্টারেস্ট রেশিও আপনাদেরকে করাবো, এখন আপনারাই করবেন, আমি আর করে দিব না, এটা আগে শেষ হোক। শেষ হচ্ছে আপনার এনসিএল বের করতে হবে এনসিআই তো বের করাই ভাইয়া, 66 মিলিয়ন 20% এর ভ্যালু বলাই আছে সরাসরি। আচ্ছা তাহলে আপনি জাস্ট এটা অ্যাড করেন, এনসিআই লেখেন অ্যাড নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, কিসের সাথে করতে হবে বলতে এটা পুরোটার সাথে আপনি করতেছেন, এটা আলাদা না। এই যে 300 ডিসপোজাল প্রসিড করে আপনার 12 মিলিয়ন ডিসপোজাল প্রসিড, ও মিস গেছে একটা এটা মিস গেল কেন? মাইক দিতে হবে। ভুলে গেছিলাম 300 রাইট, যেখানে 260 মাইনাস 50 মাইনাস, মানে আলটিমেটলি 310 মাইনাস, এই দুটোকে অ্যাড করলে, রাইট? আর নেট অ্যাসেট তো আপনি করছেন, নেট অ্যাসেট আপনি বাদ দিচ্ছেন, গুডউইল কত বাদ দিচ্ছেন? 70। এখন আপনি অ্যাড করবেন হচ্ছে NCI। এটা বাদ দিতে হবে তাহলে এনসিআই কত? 66। তাহলে এই যে 300 মাইনাস 310 মাইনাস 70 প্লাস 66 হচ্ছে হয়েছে মইন ভাই? এবার ঠিক আছে, তাহলে সবাইকে আমরা এই ক্যালকুলেশনটা আসতে পারে আপনাদের এক্সামে। দেখেন আমি কেন কেন এত টাইম দিলাম, বিকজ এই ক্যালকুলেশনটা যদি একটা করতে পারেন, সব জায়গার সিনারিও একই, হয় আপনাকে ইন্ডিভিজুয়াল গেইন অর লস ক্যালকুলেট করতে বলবে, নয় কনসলিডেটেড গেইন অর লস বের করতে হবে। ইন্ডিভিজুয়াল গেইন অর লস প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, ইজি, এটাতে আসলে কমপ্লিকেসি নাই। কনসলিডেটেড গেইন অর লস একটু কমপ্লিকেসি আছে, যে কমপ্লিকেশনটা আমরা ডিসকাশন করলাম। এই হচ্ছে 5 মার্কস, আমরা বেশি সময় নিলাম। 14 নেগেটিভ আর হচ্ছে আপনি কোন একটা জায়গায় ভুল করছেন, 300 রাইট, 300 মিলিয়ন মাইনাস 310, এই যে 310 আপনি দুইবার ই করছেন, মাইনাস 70 প্লাস 66 কত আসে? 14 14 মিলিয়ন লস। ওকে এটা তো লস হবে আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ওকে, তাহলে আপনি কনসলিডেটেড গেইন অর লস ক্যালকুলেট করে বুঝতেছেন যে সাম্বা কোম্পানিকে আসলে সেল করাটা কি ঠিক হয়েছে?
তার মানে ওই যে আপনি যখন কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু আপনাকে এই পয়েন্টটা একটু রিপিট করতে হবে যে সাম্বা কোম্পানিকে কিন্তু ওর আসলে ডিসপোজ করে খুব একটা গেইন হয় নাই, মানে খুব একটা কি আসলে 14 মিলিয়ন লস আসছে এখানে। ক্লিয়ার? তাহলে আপনি যখন কমেন্টটা করবেন তখন এই পয়েন্টটা অবশ্যই নিয়ে আসবেন। ওকে, তাহলে 5 নাম্বার পর্যন্ত আমরা ক্লিয়ার। 5 নাম্বার পর্যন্ত আমাদের পয়েন্টে কোথাও কোনো প্রবলেম নাই। আমরা যখন কোডিংটা 110 দিচ্ছি না, ইন্টারনালি জেনারেটেড ওইটা আপনার 31 ডিসেম্বর 2009 20x9 যেটা বলছে যে এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডভাইজার্স, এটা হচ্ছে একটা এস্টিমেটেড গুডউইল ভ্যালু, এটা কনসিডার না করার রিজন হচ্ছে ইন্টারনালি জেনারেটেড। রাইট। প্লাস হচ্ছে এই অ্যামাউন্টটা তো আসলে অ্যাকচুয়াল না, মানে এখানে ধরেন ইন্টারনাল জেনারেটেড গুডউইল থাকতে পারে, আবার এই ভ্যালুটা হয়তো রিলায়েবল নাও হতে পারে, বাট 70 মিলিয়ন তো একদম পারফেক্টলি ক্যালকুলেটেড গুডউইল। আমরা 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত যদি করে ফেলি, 5 নাম্বার পরের যে পয়েন্টগুলা, এটা বেসিক্যালি আমার রেশিও ইন্টারপ্রিটেশনের জন্য রিলেটেড। তাও আমরা একটু একবারে শেষ করে ফেলি, তারপরে আমরা রেশিও ক্যালকুলেশনে যাই, তাহলে আমাদের জন্য বেটার। 6, 7, 8, 6 নাম্বার কি বলছে দেখেন, একটু পড়ে ফেলেন, আমিও পড়ি আপনাদের সাথে। Until December 2008, Pirlo company rented space in its property to a third party. This arrangement ended and on 1st January 2009, Samba Company administrative department moved into Pirlo company's property. কি হচ্ছে বুঝতেছেন তো? মানে ওর পিরলো কোম্পানির একটা স্পেস ছিল যেটাকে ও থার্ড পার্টির কাছে ভাড়া দিত। যদি ও থার্ড পার্টির কাছে ভাড়া দিত সেখান থেকে একটা রেন্টাল ইনকাম পাইতো না? ওকে, বাট 1st January 2009 থেকে এই প্রপার্টিতে কার অফিস ট্রান্সফার করে নিয়ে আসছে? সাম্বা কোম্পানি। তাহলে এই যে সাম্বা কোম্পানি যখন অফিসটা নিয়ে আসে, এটা একটা ইন্টার গ্রুপ ট্রেডিং এর মধ্যে চলে আসছে না? ওকে, পিরলো কোম্পানি চার্জ সাম্বা কোম্পানি আর রিডিউসড রেন্ট, এই যে আরেকটা পয়েন্ট। তাহলে পিরলো কোম্পানি কি করছে? সাম্বা কোম্পানিকে ওকে রেগুলার রেটে রেন্ট দিচ্ছে, মানে সাম্বা কোম্পানি কি পিরলো কোম্পানিকে রেগুলার রেটে দিচ্ছে রেন্ট? রিডিউসড রেটে দিচ্ছে। তাহলে এখানে পিরলো কোম্পানির কি একটা রেভিনিউ, মানে একটা আদার ইনকাম হারাচ্ছে না? ইটস নট রেভিনিউ, ইনকাম হারাচ্ছে না? এবং যদি সে সাম্বা কোম্পানিকে সেল করে দেয়, তাহলে এটা কি আবার থার্ড পার্টির কাছে রেন্ট দিতে পারবে না? ওই যে এটা হচ্ছে ওই কমেন্টের জন্য আপনাকে মাথায় রাখতে হবে। Samba company's properties were sold in April 2009 at a profit of 2 million, which is included in the administrative expense. এই যে উপরে যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে সেখানে 2 মিলিয়নের একটা গেইন আছে, তার মানে এটা কিন্তু অ্যাড হক একটা গেইন, মানে যেটা এই বছরই আসে, এটা কি আর ফিউচারে আসবে? এই 2 মিলিয়ন আমি কোত্থেকে পাইছি? সাম্বা কোম্পানির যে প্রপার্টি গুলো আসলে সেগুলো সেল করে আমি পাইছি। আমি কি বোঝাতে পারছি সিনারিওটা? তাহলে এখানে আমার কয়েকটা অ্যাঙ্গেল। ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে আমি এতদিন পর্যন্ত আমার প্রেমিসিসে সাম্বা কোম্পানির অফিসকে অ্যালাউ করছি, সাম্বা কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আমার এখানে থাকার কারণে আমি সাম্বা কোম্পানিকে রিডিউসড রেটে রেন্ট দিছি, যেই রেন্টের ইনকামটা আমি থার্ড পার্টিকে দিলে আরো বেটার ইনকাম করতে পারতাম, যেই ইনকামটা আমি লস করতেছি, একটা অপরচুনিটি কস্ট হচ্ছে। প্লাস আমি এই বছরে মানে এপ্রিল 2009 একটা প্রফিট দেখাচ্ছি 2 মিলিয়ন, যেটা আমার অলরেডি অপারেটিং এক্সপেন্সে আমি ইনক্লুড করছি, যেই ইনকামটা নেক্সট ইয়ারে কিন্তু আবার থাকবে না, রাইট? এটা এই বছরই জাস্ট অ্যারাইজ করছে। এই হচ্ছে আমার 6 নাম্বার পয়েন্টের কমেন্ট। তার মানে এই পয়েন্টটা আমাকে হেল্প করবে ইন্টারপ্রিটেশনের জন্য, কমেন্টিং এর জন্য। কোনো ক্যালকুলেশনের সাথে এটা কোনো রিলেশন ডিরেক্টলি নাই। নোট নাম্বার 7, on 31st December 2009, the employment of the two founding directors of Samba Company was transferred to Pirlo Company. একটু এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা একটা ছোট্ট ডিপ্লোম্যাটিক প্যাচ আছে, কেননা সাম্বা কোম্পানির দুইজন ফাউন্ডিং ডিরেক্টর পিরলো কোম্পানিতে জয়েন করছে। From the date of disposal, Pirlo Company will go into direct competition with Samba Company. এই কথাটাকে আমি ফার্স্টের দিকে বলছিলাম আপনাদেরকে যে যখনই সাম্বা কোম্পানিকে আপনি সেল করে দিবেন, ডিসপোজ করে দিবেন, সেই ডেট থেকে সাম্বা কোম্পানি পিরলো গ্রুপের জন্য কি হয়ে যাবে? কম্পিটিটর হয়ে যাবে। তাহলে আপনার যারা কাস্টমার ছিল, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট সাপোর্ট আপনার সাবসিডিয়ারি থেকে নিত, সাম্বা কোম্পানি বিং সেপারেটলি ইন, আমি এখন যখন ডিটাচ করে দিচ্ছি তখন সাম্বা কোম্পানি কি হয়ে যাচ্ছে? আমার ডিরেক্ট কম্পিটিটর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা রেভিনিউ হারাবো। As part of this move, the directors did not take their annual bonus of 1 million each from Samba Company. তার মানে হচ্ছে
এই যে ট্রানজিশনটা হচ্ছে এখানে ডিরেক্টররা একটা বোনাস পাইতো সাম্বা কোম্পানি থেকে, যে বোনাসটা ডিরেক্টররা নেয় নাই। ইনস্টেড দে রিসিভড আ সিমিলার জয়নিং ফি, বাট তারা একটা জয়নিং ফি রিসিভ করছে পিলো গ্রুপ থেকে, হুইচ ওয়াজ পেইড টু দেম অন 31 ডিসেম্বর 2009। এখন কি বুঝতেছেন যে অপারেটিং এক্সপেন্স বাড়ার পিছনে একটা বড় কারণ কি? বিকজ ওদেরকে একটা বড় জয়নিং ফি দেওয়া হয়েছে, যে জয়নিং ফিটা এটার কারণে অপারেটিং এক্সপেন্স বাড়ছে। দিস ইন্ডিভিজুয়াল হ্যাভ এক্সেলেন্ট রিলেশনশিপস with the largest customers of Samba company and are central to Pillow company's future plans. এখন কি বুঝছেন যে ও কেন আসলে সেল করছে? ও সেল করে দিছে, বাট ওর দুইটা কি পার্সোনালকেও রেখে দিছে, যে কি পার্সোনালি আসলে সাম্বা কোম্পানি হচ্ছে ফর্ম করছিল, তারাই ফাউন্ডার, রাইট? তাহলে এখন এখানে আপনি খেয়াল করে দেখেন, এই পয়েন্টটার সাথে আমরা যে ইন্টারপ্রিটেশন করব, এই ইন্টারপ্রিটেশনের কিন্তু পয়েন্টগুলো আমার কানেক্টেড, এই যে, ঠিক না? এটার কারণে কি আমার ফিউচার অপারেশনসে ইম্প্যাক্ট আছে, এটার কারণে আমার এক্সিস্টিং এক্সপেন্সে একটা ইম্প্যাক্ট আছে, এটার কারণে আমার রেভিনিউ ফিউচার কমে যাওয়ার একটা ইম্প্যাক্ট আছে। সো এই পয়েন্টগুলো আমাকে একটু অবশ্যই কনসিডারেশনে নিতে হবে। ওকে, এখন আসেন লাস্ট পয়েন্ট, যেটা দিয়ে আসলে আমরা রেশিও ক্যালকুলেট করব। লাস্ট পয়েন্ট কি বলছে? Samba company's revenue remained consistent at 26 million in both 20x9 and 20x8, and Samba company has high levels of debt. তার মানে সাম্বা কোম্পানির রেভিনিউ কিন্তু 26 মিলিয়ন, 20x8 ও 26, 20x9 ও 26, এবং সাম্বা কোম্পানির গিয়ারিং অনেক বেশি, মানে ডেপ্ট অনেক বেশি। ওকে, কি রেশিওস ফ্রম দ্য সাম্বা কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর শোন বিলো। তার মানে এই যে তিনটা রেশিও আছে, এই তিনটা রেশিও তাহলে কার রেশিও? এগুলা সব সাম্বা কোম্পানির রেশিও। তাহলে সাম্বা কোম্পানির গ্রস প্রফিট মার্জিন কত? 81%। আগের বছর কত ছিল? 80%। অপারেটিং প্রফিট মার্জিন কত? আগে কত ছিল? কি পরিমাণ বাড়ছে খেয়াল করছেন? রিজন বলতে পারেন দুই একটা কেন বাড়ছে সিগনিফিকেন্টলি? আমার মাথায় দুইটা রিজন আছে, দুইটা অথবা তিনটা রিজন। একটা হচ্ছে ওর কিন্তু অপারেটিং এক্সপেন্স বেশি লাগতো না, মানে রেন্ট বেশি লাগতো না, এটা একটা। নাম্বার টু, ওর ডিরেক্টরদের কি কোনো, ডিরেক্টরদের যে একটা ফি ছিল 1 মিলিয়ন করে, এটা কি দেওয়া লাগছে ওর? দেওয়া লাগে নাই। নাম্বার থ্রি, ও যখন সেল করে দিছে ওর প্রপার্টি গুলা, রাইট, এই প্রপার্টি গুলা সেল করার কারণে কি ও একটা গেইন করছে, যেটা ওর অ্যাডমিন এক্সপেন্সে ইনক্লুড হয়েছে। এই পয়েন্টগুলো আপনি রেশিওতে লিখবেন। ওকে, তার মানে সাম্বা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ছে। এটার সাথে আপনি কম্পেয়ার করবেন পিরলো কোম্পানি, তখন আপনি বলবেন যে ওকে ডিসপোজ করাটা কি ওয়াইজ হয়েছে কিনা, আসলে ডিসপোজ করাটা কি ভালো ডিসিশন মুভ ছিল কিনা। ইন্টারেস্ট কভার কিন্তু আহামরি চেঞ্জ হয়নি, 1.1 টাইম ছিল লাস্ট টাইম, এবার হয়েছে 1.2 টাইমস। ওকে, এখন আমরা এই তিনটা রেশিও কি ক্যালকুলেট করতে পারি আমাদের এই ইনফরমেশন থেকে? পসিবল? পারবো? তাহলে একটু করে ফেলি তাড়াতাড়ি। প্রবলেম নাই, আমি এইটার এক্সেল আমার কাছে আছে, ক্যালকুলেশনটা আমি দিয়ে দিব। এই কারণে আমি আপনাদেরকে দিয়ে করাচ্ছি, সো দ্যাট আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যায় যে কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। বিকজ গ্রস প্রফিট মার্জিন একটা একটা করে করেন। গ্রস প্রফিট মার্জিন 20x8, 20x9। গ্রস এইট সিক্স জিরো না যারা অনলাইনে আছেন প্লিজ রেশিও তিনটা ক্যালকুলেট করেন, জেরি, তনিমা, মেহেদি। টার্গেট করতে সাথে 45.84%। আমি সবারটাই চেক করব, হ্যাঁ।
So operating profit যেটা profit from operations থেকে এই যে প্রফিট ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই সেলস, অনলাইনে আপনাদের ক্যালকুলেশনটা আমাকে বলবেন, আনসার গুলা কমেন্ট বক্সে। Yes, sir. ওকে, গ্রস প্রফিট মার্জিন সেলস তো দেওয়া আছে একদম স্ট্রেট ফরওয়ার্ড। রেভিনিউ 213,480,216,820, গ্রস প্রফিট 97,860, 97,310। হয়েছে? কোনটা সমস্যা হচ্ছে? 45.84, 44.8। ওয়াও, অপারেটিং প্রফিট মার্জিনের অবস্থা খুব খারাপ ওর না? ইন্টারেস্ট কভার তো হচ্ছে প্রফিট ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট, 25,500 ডিভাইডেড বাই 17,800, এই যে 1.43। আর পরেরটা হচ্ছে 29,170 ডিভাইডেড বাই 16,200, 16,200। অপারেটিং প্রফিট মার্জিন, হ্যাঁ, অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে প্রফিট ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই রেভিনিউ ইনটু 100। ইন্টারেস্ট কভার 25,500, 17,860, 29,170, 16,200, এটা 1.45 টাইমস, 1.8 টাইমস। ওকে, তাহলে ওর আসলে প্রবলেম অপারেটিং প্রফিট মার্জিন আর হচ্ছে নেট প্রফিট মার্জিনে। খেয়াল করে দেখেন, তাহলে আসলে আমি যদি ওভারঅল একটা কনক্লুশন টানতে চাই, মানে আমি জাস্ট অ্যাপারেন্টলি একটু কনক্লুশন যদি দেখতে চাই, তাহলে সাম্বা কোম্পানি কিন্তু ওর একটা হাইলি পারফর্ম কোম্পানি ছিল, ঠিক না? মানে সাম্বা কোম্পানিকে তাহলে ওর ডিসপোজ করাটা ঠিক হয়নি আসলে। মানে যদিও আমরা সরাসরি বলবো না, বাট অ্যাপারেন্টলি কমেন্ট ওই দিকেই যাবে যে সাম্বা কোম্পানি কিন্তু ওর গ্রস প্রফিট মার্জিনও ছিল অনেক, নেট প্রফিট মার্জিনও ছিল অনেক, ওর ইন্টারেস্ট কভারও ওয়াজ গুড, ওভারঅল ওর একটা কন্ট্রিবিউশন ছিল গ্রুপের, সেটা থেকে আসলে ও কমপ্লিটলি যখন সাম্বা কোম্পানিকে সেল করে দিবে, এই রেভিনিউটাও চলে যাবে, এই পারফরমেন্স গুলো ওর আর থাকবে না। হয়েছে? Gross profit divided by sales into 100, 20x9, 97860, 213480, 97310, 21680, 45.9, 44.9। তাহলে এটা ওর সাম্বা কোম্পানি থেকে কিন্তু কম স্টিল, রাইট? সাম্বা কোম্পানি আরো বেশি ছিল। অপারেটিং প্রফিট মার্জিনে হচ্ছে এটার অবস্থাও খুব একটা ভালো না। 25,500 divided by 213,480, 29,170, 216,820, 11.9%, আগের বছর ছিল 13.5%।
Interest cover 1.4 times, 1.8 times. Perfect. Thank you. Gross profit margin 45.84, 44.84% operating profit. Interest cover হচ্ছে আমার উল্টা করে ফেলছেন নাকি? না, এটা আচ্ছা, এটা কোন প্রফিট নিচ্ছেন আপনি? 9,900? না, এটা হবে না, তো এটা তো হচ্ছে প্রফিট বিফোর। আপনি ঠিক করে ফেলেন। আপনারটা তো ঠিক ছিল, শুধু ইন্টারেস্ট কভার ভুল ছিল। হ্যাঁ, ফর্মুলাটা দিতে হবে, ওই যে ওটা ভালো হয়েছে। ওটা হচ্ছে ও ফর্মুলা গুলো দিচ্ছে, ক্যালকুলেশন গুলা মানে উপরে একটা ফর্মুলা লিখে দিছে, পরে ক্যালকুলেশন গুলো দেখাই দিছে। দ্যাটস এ গুড থিং। যদিও এটাতে মার্ক কম, মানে ধরেন ফর্মুলা না দেখাইলেও প্রবলেম নাই, বাট ইটস এ গুড প্র্যাকটিস। ওকে, এখন মোটামুটি সবাই আপনারা করতে পারতেছেন যে কিভাবে আসলে ক্যালকুলেশন গুলো করতে হয়। আমি যদি এই ম্যাথটাই মানে এই ক্যালকুলেশনের উপর বেস করে আপনাকে যদি কমেন্টটা করে আনতে বলি বাসায়, পসিবল? আপনি করে আমাকে সাবমিট করেন, হোয়াট এভার কি করলেন না করলেন সেটা তো আমি আপনাকে ফিডব্যাক দিবই। সো আমরা যেটা করব, কমেন্টিংটা দেখে নিব একটা গ্লান্স, এক্সামিনার কি কি পয়েন্ট ডিসকাস করছে যেটা আমরা বলেছি ক্লাসে। বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই কমেন্টিং গুলো বাছাই করে আমাকে অবশ্যই হোমওয়ার্ক আকারে দিবেন, সো দ্যাট এই পিলো গ্রুপের যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ, ওকে, সো দ্যাট আমি আপনার রাইটিং স্কিলটা দেখতে পাই যে আপনারা আসলে কিভাবে এই আনসারটা করেন। ডাজেন্ট ম্যাটার আপনার ভুল হোক অথবা কতটুকু কারেক্ট হোক কি হোক, আপনারা কমেন্টটা একটু দেখেন এক্সামিনার কি কি পয়েন্ট এখানে কভার করছে। আমরা ঠিক যে কথাগুলো বলছিলাম এত ডিসকাশনের মধ্যে যা ছিল, আপনি খেয়াল করে দেখবেন এই সবগুলো পয়েন্ট এখানে চলে আসে। বাট এত ডিটেলস হয়তো বা আপনি লিখতে পারবেন না, বাট যতটুকু লিখতে পারেন আপনি লিখে আমাকে সাবমিট করেন। সো এই কোয়েশ্চেনটাও সাবমিট করেন, পরের কোয়েশ্চেনটাও সাবমিট করেন। জাস্ট ইন্টারপ্রিটেশন পার্টটা আমরা একটু দেখি যে আপনার রাইটিং স্কিলটা এখন কোন স্টেজে আছে এন্ড কতটুকু আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো আপনি যদি একটু দেখেন যে আসলে আমরা এখানে অফকোর্স হেডলাইন ইউজ করবো, রাইট? কমেন্ট অন পারফরমেন্স। সো পারফরমেন্স এবং ইন্টারেস্ট কভার আমরা এই দুইটা নিয়ে কথা বলবো, এন্ড যাই হোক না কেন আমরা একটা কনক্লুশন দিবই, ঠিক না? আমার এক্সামিনার আস্ক করুক না করুক, রিকমেন্ডেশন আস্ক করুক না করুক, আমি একটা কনক্লুশন দিবই। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে আসলে কি কি পয়েন্ট ও নিয়ে আসছে সিনারিওর সাথে কানেক্ট করে। দ্য রেভিনিউ ফর দ্য গ্রুপ অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাকচুয়ালি ডিক্লাইন্ড ইন দ্য ইয়ার, যেটা আমরা ফার্স্টেই বলছিলাম, রেভিনিউ কিন্তু কমছে বাট গ্রস প্রফিট মার্জিন কিন্তু আবার বাড়ছে। কেন বাড়ছিল? বিকজ অফ ওর কস্ট অফ গুডস সোল্ড কিন্তু কমছে। ওকে, there has been an overall decline in revenue, the gross profit margin has improved, ওই যে যেটা আপনারা একটু আগে ক্যালকুলেট করলেন, 44.9% থেকে 45.8% হয়েছে, খুবই স্লাইটলি বাড়ছে বাট বাড়ছে। বাট এটা কিন্তু সাম্বা কোম্পানির কম্পারিজনে অনেক খারাপ, ঠিক না? সাম্বা কোম্পানির গ্রস প্রফিট মার্জিন কত ছিল? 81%। মানে 81% কিভাবে আসছে? আমরা সাম্বা কোম্পানির গ্রস প্রফিট মার্জিন ফর্মুলাটা যদি দেখি তাহলেই বুঝতে পারবো যে ওর 81% ছিল, প্লাস ওর অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু খুব ভালো বাড়ছিল, মনে আছে? 41 থেকে 66%। তার মানে আপনি যখন কমেন্টটা করতেছেন আপনি পিডলো গ্রুপের সাথে সাম্বা কোম্পানির একটা কম্পারিজন অর সিমিলার কম্পারিজনটা আপনি করার ট্রাই করছেন। অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কমছে, আপনারা ক্যালকুলেশনে দেখছেন 13.5% থেকে 11.9% হয়েছে, whereas সাম্বা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ছে। ওকে, however their increase is due to সাম্বা কোম্পানির কেন বাড়ছে এটা যদি আপনি একটু দেখেন, যেখানে সাম্বা কোম্পানির একটা 2 মিলিয়নের ডিসপোজাল গেইন ছিল, যে কথাটা আমরা বলছি, রাইট? দেন সাম্বা কোম্পানি লোয়ার রেটে রেন্ট চার্জ করতো, এটা আমরা বলছি, প্লাস ওর কিন্তু একটা ডিরেক্টরদের যে ফি বোনাস, সেই বোনাসটা কিন্তু দেওয়া লাগে না। এই তিনটা পয়েন্ট কিন্তু ও বলছে এখানে, খেয়াল করে দেখেন, অথবা দুইটা পয়েন্ট বলছে, একটা পয়েন্ট হয়তো বা পরে বলছে। This concern is further enhanced when the share of profit of the associate is considered. This has been contributed 4.6 million to the profit for the year, which is nearly 40% of the overall profit for the group. এটা হচ্ছে আপনার ওই যে P&L এর যে ডিস্ট্রিবিউটর। সো আপনি যদি এটা একটু দেখতে চান যে এটা আপনি আলাদা করে আর ক্যালকুলেট করতে হয়নি, আমি জাস্ট এখানে দেখানোর জন্য আমি করছি। এই যে ও যেটা বলছে শেয়ার অফ প্রফিট, এই যে 4620 এটার কথা বলতেছে,
এই 4620টা ও আসলে অ্যাট্রিবিউটেবল থেকে আসছে, সেই পয়েন্টটাই এখানে বলার ট্রাই করছে। দ্য কম্বিনেশন অফ দিস ফ্যাক্টরস রাইজেস কনসার্ন ওভার দ্য প্রফিটেবিলিটি অফ পিরলো কোম্পানি and any other subsidiaries in the group. As it appears to be loss making, some of these losses will have been made through the loss of rental income through the new arrangement. তার মানে এখানে ও যেটা বোঝানোর ট্রাই করছে যে সাম্বা কোম্পানি একটা প্রফিট মেকিং কোম্পানি ছিল, বাট গোয়িং ফরওয়ার্ড হয়তোবা এটা ওর জন্য একটা লস মেকিং কম্বিনেশনে হইতে পারে। এরপরে যে কথাটা আমরা বলছিলাম যে the joining fee paid to Samba company's previous director is a one-off cost paid by Pirlo company. Consequently, it is included in the consolidated financial statement 31st December 2009. A similar amount was paid by Samba company in the form of annual bonus in 31st December 2008. Okay. Therefore, X8 and X9 are comparable, but the joining fee represent cost saving for Pirlo Group in futures. কারণ এই কস্টটা তো ফিউচারে দেওয়া লাগবে না পিলো গ্রুপ, এটা তো একটা ওয়ান অফ কস্ট যেটা জাস্ট এই বছরে জয়েন করার জন্য দেওয়া হয়েছে। The decline in interest cover appears to be driven by both decreased profit from operations and increased finance cost, যেটা সিম্পলি বলা হচ্ছে যে ওর অপারেটিং প্রফিট কমতেছে, খেয়াল করে দেখেন, রাইট, আবার ইন্টারেস্টটা কিন্তু বাড়তেছে, এটি ওর মেইন রিজন ওর ইন্টারেস্ট কাভারটা কমার পিছনে। ওকে, এরপরে দেখেন দ্য ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি অ্যাপিয়ার্স টু বি সারপ্রাইজিং, যে কথাটা আমরা বলছিলাম যে তার মানে ওভারঅল আমরা দেখতেছি যে আসলে সাম্বা কোম্পানিকে ডিসপোজ করাটা সারপ্রাইজিং ডিসিশন পিরলো গ্রুপের, কারণ এটার ফিউচার ইম্প্যাক্টও আছে, গিভেন দ্যাট ইট জেনারেটস দ্য হাই মার্জিন কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য গ্রুপ। ওই যে একটু আগে আমরা দেখলাম না হাই মার্জিন করে, কারণ আপনি এটা কম্পেয়ার করতেছেন কার সাথে, খেয়াল করে দেখেন ওর অপারেটিং প্রফিট মার্জিনও সিগনিফিকেন্টলি হাই, ওর গ্রস প্রফিট মার্জিনও সিগনিফিকেন্টলি হাই, রাইট, যেখানে ওভারঅল গ্রুপের গ্রস প্রফিট মার্জিন এবং অপারেটিং প্রফিট মার্জিন দুইটাই সিগনিফিকেন্টলি লোয়ার দেন সাম্বা কোম্পানি। সো এই পয়েন্টটা আপনি অবশ্যই এখানে বলার ট্রাই করবেন। দেন এরপরের যে কথাটা বলছি, দ্য লস অন ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি শুড বি ব্রট ইনটু কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এটা কিন্তু আনা হয়নি, রাইট, এটাকে আনা হয়েছিল কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এটা যদি আনা হয় তাহলে ওর আরো লস মানে আরো হচ্ছে প্রফিট কমে যাবে। দিস উড রিডিউস প্রফিট ফ্রম অপারেশনস ফার্দার 14 মিলিয়ন উড রিডিউস অপারেটিং প্রফিট মার্জিন ফার্দার টু 5 পয়েন্ট। মানে এটা হচ্ছে যদি ও অপারেটিং প্রফিট থেকে 14 মিলিয়ন মাইনাস করে তাহলে ওর অপারেটিং প্রফিট মার্জিন কতটুকু হবে সেটা দেখাচ্ছে। দ্যাটস ইট। The sale of Samba company at loss is very surprising given that it appears to contribute good results and has a history of strong performance. যে কথাটা আমরা একটু আগে বলার ট্রাই করছিলাম, এই যে লাস্টের কয়েকটা পয়েন্ট বললো এই পয়েন্টের উপর বেস করে ও আসলে কনক্লুশনটা টানছে যে এটা আসলে গুড মুভ ছিল না ওর জন্য, পিরলো গ্রুপের জন্য। Whereas selling Samba company at loss may be a strange move, Pirlo company may believe that the real value of Samba company business has been secured by employing the two founding directors. ওর লজিকটা বুঝছেন, ও বেসিক্যালি লসে সেল করছে জাস্ট বিকজ অফ ও ফিউচার একটা বেনিফিট ক্যাপিটালাইজ করতে চাচ্ছে টু ফাউন্ডিং ডিরেক্টরস কে অ্যাপয়েন্ট করার মাধ্যমে। সেটা কাজ নাও করতে পারে, ফিউচারে এটা হয়তো বা ক্যাপিটালাইজ নাও করতে পারে। এই হচ্ছে আপনার কমেন্টের পয়েন্ট, খেয়াল করে দেখেন আপনি ওই তিনটা পয়েন্ট কনসিডার করে আপনি ইন্টারপ্রিটেশনটা করলেন। আর একটা কনক্লুশন যখন আপনি দিবেন, কনক্লুশনে অবশ্যই আপনি ওভারঅল এই মুভটা যে করছে এটা আসলে নট এ ওয়াইজ মুভ এটা বলবেন, এন্ড ফিউচারে এটা তার জন্য একটা রেভিনিউতে এফেক্ট করবে এটা আপনি বলবেন। দ্যাটস ইট। দেখেন দ্য ডিসপোজাল অফ সাম্বা কোম্পানি ডাজ নট অ্যাপিয়ার টু বি আ গুড মুভ অ্যাজ দ্য পিরলো গ্রুপ seem to be losing its most profitable element. The Pirlo company directors seem to have made a risky decision to move into the software development industry as a competitor of Samba company. এখন এখানে ও যে ল্যাঙ্গুয়েজের কথাগুলো বলছে আপনি যে এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজই বলতে হবে হুবহু কপি করেই বলতে হবে ব্যাপারটা তা না। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমরা যে ডিসকাশন করলাম সেটার উপর বেস করে আপনি আপনার মতো করে ওয়ার্ডিং গুলো চেঞ্জ করে লেখেন, আপনি ডিফারেন্ট টোনে লেখেন, আরো সিম্পল ওয়ার্ডে লেখেন, কোনো প্রবলেম নাই। বাট আপনি কিন্তু ওভারঅল সিনারিওটা বুঝতে পারছেন যে আসলে এখানে কি কি পয়েন্ট আপনাকে টাচ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি এই কোয়েশ্চেনটা আমরা নিজেরা প্র্যাকটিস করে আমাকে অফকোর্স এটার একটা কমেন্ট 12 মার্কেট, কারণ বাকিগুলো তো ক্লাসেই করে ফেলছি আমরা, এটার 12 মার্কের ডিসকাশনটাও আমরা করলাম, জাস্ট এটা আমাকে লিখে কি আমাকে একটু পসিবল সাবমিট করা নেক্সট ক্লাসের আগে। ওকে, তাহলে এটা আমরা একটু কুইকলি শেষ করি, আমরা একটা ছোট্ট ব্রেক নিই 2-3 মিনিট, রাইট? বাকি কোশ্চেনটা শ্যাডো প্র্যাকটিস করে আমরা একই রকম ভাবে
ওইটাও আমরা হোমওয়ার্ক দিই, জাস্ট পরের পার্টটুকু, ইন্টারপ্রিটেশন পার্টটা। হ্যাঁ, বেশিক্ষণ আমরা থাকবো না ইনশাল্লাহ। So এই এক্সট্রার মধ্যে ট্যাক্সের একটা রিডাকশন কি কোনো মানে পয়েন্ট আসলে সুযোগ আছে? না, এটা এটা আলটিমেটলি আপনার জন্য খুব রেলেভেন্ট না, মানে এটা নিয়ে আপনি কথা বললে এই যে যেটা বলছেন, বিফোর ট্যাক্স হ্যাঁ, সরি ট্যাক্স মানে এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই, বিকজ ওর তো তিনটা রেশিও নিয়েই কথা বলতে বলছে। মানে ওই যে তিনটা রেশিও, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, ইন্টারেস্ট কভার, তো এটার পরের পয়েন্ট গুলো তো আসলে আপনার দরকার নাই, আপনি আনতেই পারেন, বাট আনলে তো আলটিমেটলি এটা রেলেভেন্ট হবে না এই কোয়েশ্চেনটার জন্য। একটা জিনিস ধরেন মানে আমার কমেন্ট ছিল যে যেহেতু আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, হুম, সো দুইটা স্ট্রং স্টেকগুলো নিয়ে আসছে এবং মেজরিটি অফ ক্লায়েন্ট তাদের খুব হইতেই পারে, হ্যাঁ। এখন এটাকে আপনি আবার পজিটিভ বলতে পারেন, বলতেও পারেন, মানে অফকোর্স আপনি এই পয়েন্টেও যাইতে পারেন, বাট ফিউচার অপরচুনিটি হবে, বাট সেটার চান্সেস নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। মানে আপনার এই পয়েন্টটাও গুড পয়েন্ট যে ও বেসিক্যালি লসে সেল করছে বিকজ অফ ওই দুজনকে দিয়ে ও ক্যাপিটালাইজ করবে। কারণ এই ধরনের সফটওয়্যার কোম্পানিগুলোতে তো মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, নেচার অফ দ্য বিজনেসে এই ডিরেক্টরদের পার্সোনাল লিয়াজতেই বেশি ক্লায়েন্ট থাকে, সো ওই ক্লায়েন্ট গুলো চলে আসতে পারে প্রিলো কোম্পানিতে, মানে প্রিলো গ্রুপে থাকতে পারে। ওকে, প্লিজ। হুম, জাস্ট আমরা একটা কুইক ব্রেক নেই, বেশিক্ষণ না।
আপনার ডক্টর থেকে না তো, আপনার কি অবস্থা? আপনি যেতে পারেন, সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব। হাফ অ্যান আওয়ার, 9:30 ম্যাক্স। কারণ আপনারা এই এ এবং বি আপনারা করবেন, এ এবং বি তে আমার হেল্প করার কিছু নাই আসলে। মইন, চলে আসেন ভাই, স্টার্ট করে দিই। ওকে, সো অনলাইনে যারা আছেন আমরা স্টার্ট করছি। সো হোপফুলি 9:30 এর মধ্যে আমরা শেষ করতে পারবো এই রিমেইনিং পার্টটা, যেটা আসলে এই শ্যাডো প্র্যাকটিসের জন্য আমরা টার্গেট করছি। এটা হচ্ছে আমাদের মার্চ জুন 2018 এর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আর এর বাইরের যে কোয়েশ্চেন গুলো আছে আমি লিস্টটা দিয়ে দিব আপনাদেরকে উইথ কোয়েশ্চেন। সো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, সো দ্যাট যদি কোনো প্রবলেম হয় আমরা ডিসকাশন করলাম নেক্সট উইকে। সো রিকোয়ারমেন্ট এ আমরা রিকোয়ারমেন্ট গুলো একটু ভালো করে বুঝে নিই, তারপরে আমরা আমাদের আসলে প্ল্যানিং এ যাই। Calculate the gain on disposal which should have been shown in the consolidated statement of profit or loss for the Perkins Group for the year ended 31st December 2007. Is it similar to the last question? লাস্ট কোয়েশ্চেন আমার এটি, মানে জাস্ট প্রিভিয়াস যে পিলো কোম্পানি কোয়েশ্চেনটা করলাম ওইখানেও তো আমার এই কনসলিডেটেড গেইন অর লস ক্যালকুলেট করা লাগছে, রাইট? সো উই নো দ্য ফর্মুলা হাউ টু ক্যালকুলেট গেইন অর লস, বাট দ্য ডিফারেন্স উইল বি আগের কোয়েশ্চেনে কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট ছিল, ঠিক না? একটা ছিল ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, আর একটা ছিল কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। দুইটার জন্য 5 মার্কস ছিল, ঠিক না? বাট এখানে তো শুধু একটার জন্য 5 মার্কস, তাহলে তো এখানে এত ইজি হবে না। তাহলে এখানে হয়তো বা কিছু ইনফরমেশন দেওয়া থাকবে না, সেটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। সে ফর এক্সাম্পল গুডউইলটা হয়তো বা বলে দিবেন না, গুডউইলটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। হয়তো বা এনসিআইটা দেওয়া থাকবে না, আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। আমি কি বুঝতে পারতেছি কথাটা? বাট ফর্মুলা কিন্তু এটাই থাকতেছে, ডিসপোজাল প্রসিড লেস নেট অ্যাসেট লেস গুডউইল অ্যাড এনসিআই অ্যাড ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট, ওইটাই থাকতেছে। বাট এখানে হয়তোবা আমার কিছু কম্পোনেন্ট আমাকে রিক্যালকুলেট করে নিতে হইতে পারে। ক্লিয়ার? ওকে, বাট আমরা কিন্তু প্ল্যানিংটা ক্লিয়ার যে আমাকে কি করতে হবে, আমি কিন্তু এটা জানি আমার কি কি কম্পোনেন্ট লাগবে এই রিকোয়ারমেন্টের জন্য। 5 মার্কস। তাহলে পার্কিন্স গ্রুপ যেহেতু বলতেছে, পার্কিন্স তাহলে কে? প্যারেন্ট। ইটস অবভিয়াস, পার্কিন্স ইজ দ্য প্যারেন্ট এন্টিটি। এবং আমার ইয়ার এন্ড কবে? 31 ডিসেম্বর 2007। ওকে ওকে, তাহলে এইটা আমরা ফার্স্টেই ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে পার্কিন্স গ্রুপের কনসলিডেটেড গেইন অর লস কত হবে ডিসপোজালের কারণে, সেটা আমার জন্য ক্যালকুলেট করতে হবে। নাম্বার বি, রিমুভ দ্য রেজাল্টস অফ সোয়ানসন কোম্পানি। তার মানে সোয়ানসন কোম্পানি একটা কোম্পানি যেটার ইনফরমেশনটা ইনক্লুড করা, রাইট? বাট আমাকে এখন কি করতে বলতেছে? রিমুভ করতে বলতেছে। And the gain on disposal of subsidiary to prepare revised statement of profit or loss for the year ended 31st December 2007 for Perkins Company only. তাহলে একটু আমরা উপরে যাই। এই যে আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা যেটা আছে 31st December 2007 and 2006, তাহলে এই যে X7 এর মধ্যে অলরেডি সোয়ানসন কোম্পানি ইনফরমেশন ইনক্লুডেড, রাইট? তাহলে এখন আমাকে কি করতে বলতেছে? সোয়ানসন কোম্পানির যে ইনফরমেশনটুকু আছে সেটা আমাকে রিমুভ করতে হবে। এখন রিমুভ করার ওয়েটা কি? আমি ঠিক যতটুকু ইনক্লুড করেছি ততটুকুই তো আমি রিমুভ করব, ঠিক না? সে ফর এক্সাম্পল সোয়ানসনের আমি 9 মান্থের রেভিনিউ ইনক্লুড করছি, তাহলে আমি এখন কতটুকু এক্সক্লুড করব? 9 মান্থের রেভিনিউ। সোয়ানসনের আমি এক্সপেন্স 9 মান্থে ইনক্লুড করেছি, আমি এখন 9 মান্থের সোয়ানসনের এক্সপেন্স গুলো আমি এক্সক্লুড করব। এইটাই হচ্ছে আপনাকে করতে বলছে, বাট কোন ইয়ারের জন্য? 20x7 এর জন্য, রাইট? বিকজ 20x6 এর যেটা আছে
সেটা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই আছে। আমি বুঝতে পারলাম কথাটা? ওকে, তাহলে পরের রিকোয়ারমেন্টের জন্য আমার কত মার্ক থাকবে? 4 মার্কস, রাইট? তাহলে 5 and 4 9 মার্কস। কোন রেশিও রিলেশন আছে এখনো পর্যন্ত? খেয়াল করে দেখেন, আমার কোশ্চেনটা আসছে কিন্তু রেশিও থেকে, বাট রেশিওর জন্য এখনো পর্যন্ত কোনো মার্কস আমাকে মানে অ্যাওয়ার্ড করে নাই। Requirement C, calculate the equivalent ratios to those given for Perkins Company for 20X7। খেয়াল করে দেখেন, কোন বছরের জন্য করতে হবে? 20X7 এর জন্য অনলি, 20X6 এর না কিন্তু, 20X7। Based on the revised figure in part B of your answer, based on the revised figure, আপনি যে revised statement of profit and loss ক্যালকুলেট করলেন সেটার উপর বেস করে আপনাকে এখন রেশিওটা ক্যালকুলেট করতে হবে। আমি বুঝতে পারতেছি কথাটা? ওকে, তাহলে আপনার ইকুইভ্যালেন্ট রেশিও কোনটা সেটা আপনি বুঝবেন কিভাবে? এই যে কি কি রেশিও তাহলে আপনি ক্যালকুলেট করবেন? গ্রস প্রফিট মার্জিন, একই ঠিক আগের কোশ্চেনের মতো, অপারেটিং প্রফিট মার্জিন, ইন্টারেস্ট কভার রেশিও। ফর্মুলা নিয়ে কোনো কোশ্চেন আছে? এবং এই ইনফরমেশনটা আপনি কোত্থেকে পাবেন? এই ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে করলে হবে না। এখান থেকে করলে কি হবে? এইটা আপনি রিকোয়ারমেন্ট বি তে ক্যালকুলেট করবেন, করার পর ওইটার উপর বেস করে আপনি রেশিও করবেন। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে রেশিও ক্যালকুলেশনের জন্য আমাকে কত মার্কস দিচ্ছে? মাত্র হ্যাপি? 3টা রেশিও করবেন, 2 মার্কস। সো যাদের পারসেপশনটা আছে এখনো যে রেশিও ফর্মুলা মুখস্থ করে গেলে আমি 20 এর আনসারটা আমি করতে পারবো, আই এম ট্রাইং টু ব্রেক দ্যাট পারসেপশন। হ্যাঁ, এরপর ডি, তার মানে আমার এই টোটাল 11 মার্ক হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড, তাহলে বাকি 9 মার্ক কি থাকবে? ইন্টারপ্রিটেশন। ওকে, যেটা আমরা একটু আগেও বলছি যে এটা 60-40, 40-60, 50-50 এভাবে হয় অ্যাকচুয়ালি। ইউজিং দ্য রেশিও ক্যালকুলেটেড ইন পার্ট সি and those provided in the question, তার মানে দুইটার উপর বেস করে পার্ট সি তে আপনি যেটা ক্যালকুলেট করছেন সেটা এবং কোশ্চেনে যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা। কমেন্ট অন দ্য পারফরমেন্স অফ পার্কিন্স কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 20X7 and 20X6। তার মানে আপনি এখানে রেশিও ক্যালকুলেট করতেছেন কিন্তু 20X7 এর শুধু, বাট আপনি যখন আবার কমেন্ট করবেন, কমেন্ট কিন্তু আবার X6 এবং X7 দুইটার কম্পারিজনটাই করবেন। বুঝতে পারতেছি কথা? এবং এখানে আলাদা করে কোনো আপনাকে আর অ্যাডভাইস করে নাই, গাইড করে নাই যে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আগের কোশ্চেনে আমরা দেখছি যে কিছু পয়েন্ট আমাকে রিমাইন্ড, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছিল যে আমি এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমাকে আনসারটা করতে হবে। এখন আমরা এট এ গ্ল্যান্স একটু কোয়েশ্চেনটা পড়ে ফেলবো এবং ট্রাই করব রিকোয়ারমেন্ট এ এবং বিটা কুইকলি করে ফেলতে, বিকজ এ এবং বিতে কিন্তু আমার আসলে খুব বেশি প্রবলেম হবে না যদি আমরা কোয়েশ্চেনটা খুব ভালো করে সহজে পড়ে ফেলতে পারি। Below are extract from the statement of profit or loss for the Perkins Group and Perkins Company for the year ended 31st December 20X7 and 20X6। 20X7 টা হচ্ছে আমার কনসলিডেটেড, 20X6 টা হচ্ছে শুধু পার্কিনস এর। ওকে, রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, প্রফিট ফ্রম অপারেশনস, ফাইন্যান্স কস্ট, এইটুকু পর্যন্তই লাগবে আমার, ঠিক না? বিকজ তিনটা রেশিওতে কিন্তু এর বাইরে ইনফরমেশন আমার আর দরকার নেই। The following information is relevant. On 1st September 2007, Perkins Company sold all of its shares in Swanson Company। তার মানে ওই যে ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট নাই, কিন্তু এই পয়েন্টটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। টু ইটস অনলি সাবসিডিয়ারি ফর 28.64 মিলিয়ন, তার মানে সোয়ানসনি হচ্ছে একমাত্র সাবসিডিয়ারি ছিল ওর, যেটাকে সে অ্যাকোয়ার করছিল এই বছরের মাঝামাঝি সময়, ঠিক না? অথবা এই বছরে হোয়াট এভার, এটা আমরা হয়তো পরের কোয়েশ্চেনে দেখবো। তাহলে একটু ভালো করে দেখি যে আমার রিপোর্টিং ডেট কবে, ভালো করে দেখেন তো রিপোর্টিং ডেট কবে? 31st December 20X7, রাইট? ওকে, তাহলে ডিসেম্বরের 31 তারিখ যদি আমার রিপোর্টিং ডেট হয়, তাহলে ওকে ডিসপোজ করতেছি কবে আমরা? সেপ্টেম্বরের 1 তারিখ। তাহলে আমরা আমাদের জানুয়ারি থেকে কত মান্থের আলটিমেটলি রেভিনিউ আমি রাখতে পারবো, অথবা ইনক্লুড করে ফেলছি অলরেডি? খেয়াল করে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, আমি 8 মান্থ অলরেডি ইনক্লুড করে ফেলছি, যেটা আমাকে এখন আলটিমেটলি এক্সক্লুড করতে হবে। বাট ওইটা তো আমি নেক্সট রিকোয়ারমেন্টের জন্য চিন্তা করতেছি, বাট আমার ফার্স্ট এর রিকোয়ারমেন্টের জন্য কি দরকার? ডিসপোজাল প্রসিড দরকার। আমি ডিসপোজাল প্রসিড পাইলাম না। ডিসপোজাল প্রসিড কত আমার?
28.64 million. Okay. At this date, Swanson Company had a net asset 26.1 million. তাহলে net asset কত? Okay. But এটা তো আমার disposal date, ঠিক না? Perkins Company originally acquired 80% of Swanson Company for 19.2 million when Swanson had a net asset of 19.8 million. এই যে এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে এটা হচ্ছে গুডউইল ক্যালকুলেট করার জন্য দরকার, ঠিক? প্লিজ, এটা আমার গুডউইল ক্যালকুলেট করার জন্য দরকার, ঠিক না? তাহলে ও কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছে? 80%। ওকে, তাহলে এনসিআই কত পার্সেন্ট ছিল? 20%। এবং অ্যাকোয়ার করেছে কত টাকায়? 19.2 মিলিয়ন। তাহলে এটা হচ্ছে ওর ইনভেস্টমেন্ট, মানে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। বাট কত পার্সেন্টের কনসিডারেশন এটা? 80%-এর কনসিডারেশন, রাইট? এবং ও যখন অ্যাকোয়ার করেছিল ওই ডেটে ওর নেট অ্যাসেট কত ছিল? তাহলে আরেকটা ইনফরমেশন আমার দরকার গুডউইল ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে আমার এনসিআই এর ভ্যালু কত, ঠিক না? এটা এখনো পর্যন্ত আমরা দেখিনি। Perkins Company uses fair value of non-controlling interest, which was measured at 4.9 million at the date of acquisition. তাহলে এখন আমার গুডউইল ক্যালকুলেট করার সব ইনফরমেশন আমি জেনে গেলাম, রাইট? ওকে। Goodwill in Swanson has not been impaired since acquisition, এবং গুডউইল অ্যাকুইজিশনের পর আর, ঠিক আছে, গুডউইল ইম্পেয়ারমেন্ট আর হয় নাই, রাইট? ওকে। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার এইখানে দুইটা ইনফরমেশন বের করার জন্য যা যা রিকোয়ার্ড ইনফো দরকার সবগুলাই কিন্তু আমি করে ফেলছি। আমার কি দরকার? ডিসপোজাল প্রসিড দরকার। ডিসপোজাল প্রসিড আমি মানে আমার দেওয়া আছে। ওকে, আমার আর কি দরকার? আমার নেট অ্যাসেট দরকার, নেট অ্যাসেট দেওয়া আছে। আমার আর কি দরকার? গুডউইল দরকার, গুডউইলও দাও, আমি ক্যালকুলেট করা মানে করলাম, আমরা দেওয়া ছিল না, রাইট? আমার আর কি দরকার? এনসিআই দরকার। তাহলে আমি এখন কনসলিডেটেড গেইন অর লস বের করতে পারবো? একটু করি কুইকলি। যেমন আমি যদি এক্সেলে নিয়ে ফেলি ব্যাপারটাকে, আমি একদম প্রপার ফর্মুলাতেই থাকি, আমরা যে ফর্মুলা দিয়ে করি, ঠিক না? গুডউইলের তো আমরা একটা ফর্মুলা জানি কিভাবে করতে হয়। আমার গুডউইল, সরি, ওকে, আমরা গুডউইল ক্যালকুলেট করব, রাইট? গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ফর কোন কোম্পানির জন্য? সোয়ানসন কোম্পানি। ওকে, আমার কি দরকার? আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন দরকার। ওকে, ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন কত দেওয়া আছে কোশ্চেনে? 80% এর ভ্যালু। ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন 19.2 মিলিয়ন, 19,200। থাউজেন্ড কমন নিয়ে করতেছি আমরা। এটার সাথে আমি কি অ্যাড করব? অ্যাট ফেয়ার ভ্যালু অফ এনসিআই। এনসিআই কত পার্সেন্টের ভ্যালু? 20% এর ভ্যালু। এটা কত দেওয়া আছে কোশ্চেনে? এই এনসিআই হচ্ছে 4.9 মিলিয়ন, রাইট? 4,900। তাহলে দুইটা মিলে আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? টোটাল ভ্যালু অফ কনসিডারেশন কত? 24,100, রাইট? এখান থেকে আমি কি বাদ দিব? লেস নেট অ্যাসেট অফ সোয়ানসন অ্যাট অ্যাকুইজিশন রেট, রাইট? অ্যাকুইজিশন রেটে ওর নেট অ্যাসেট কত ছিল? 19.8 মিলিয়ন।
ক্লিয়ার? তাহলে তো আমি পেয়ে যাব হচ্ছে আমার গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট কত। ক্লিয়ার? তাহলে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট যে অ্যামাউন্টটা আমাকে কোয়েশ্চেনে আসলে দেওয়া থাকে সবসময়, বাট এখানে দেওয়া ছিল না। ক্লিয়ার? এই পর্যন্ত আমার কোনো কোয়েশ্চেন আছে? নাই। এখন আমি আর কি বের করব? আমার তো আলটিমেটলি আমাদের নেট প্রসিড দেওয়া আছে, ডিসপোজাল প্রসিড দেওয়া আছে, গুডউইল আমরা বের করলাম, রাইট? এখন আমরা একটা ইনফরমেশন আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে নেট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট ডিসপোজাল ডেট, মানে এনসিআই এট ডিসপোজাল ডেট কত। বিকজ এনসিআই এটা যেটা আছে এটা তো হচ্ছে আমার অ্যাকুইজিশন ডেটের এনসিআই, বাট আমার কি দরকার? আমার ক্যারিং ভ্যালু দরকার হচ্ছে ডিসপোজাল ডেটের। তাহলে এখানে আমি আলটিমেটলি গেইন অর লস অন ডিসপোজাল ডেট, তাহলে এখানে আমি কি আনবো? ফার্স্টে আনবো হচ্ছে ডিসপোজাল প্রসিড। তাহলে ডিসপোজাল প্রসিড কত? আমার কত টাকায় সেল করছি? 28.64, 28,640। ক্লিয়ার? এখান থেকে আমি কি বাদ দিব? নেট অ্যাসেট অ্যাট ডিসপোজাল। নেট অ্যাসেট অ্যাট ডিসপোজাল কত আছে? ডিসপোজাল ডেটে নেট অ্যাসেট কত? 26.1 মিলিয়ন। আমি আর কি বাদ দিব? গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। এটা তো আমি মাইনাস করব, সো আমি আলটিমেটলি মাইনাস করে এটা নিয়ে আসবো, দ্যাটস ইট। ঠিক না? এখন আমার কি দরকার? অ্যাট নেট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট ডিসপোজাল ডেট, ঠিক না? এনসিআই অ্যাট ডিসপোজাল ডেট। ওকে, এখন এনসিআই অ্যাট ডিসপোজাল ডেট কি দেওয়া আছে কোশ্চেনে? আমার এই যে এনসিআই 4,900, এটা তো হচ্ছে অ্যাকুইজিশন ডেটের, এটা তো আমার মানে ডিসপোজাল ডেটের না। তাহলে আমার ডিসপোজাল ডেটের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত সেটা আমাকে একটু বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমি কিভাবে বের করব? ওই যে পোস্ট অ্যাকুইজিশন যে প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমি কিভাবে পাবো? অ্যাকুইজিশন ডেটের নেট অ্যাসেট এবং রিপোর্টিং ডেটের যে নেট অ্যাসেট, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এটাই তো আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এবং এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের কত পার্সেন্ট পাবে সে? ঠিক না? তাহলে আমার অ্যাকুইজিশন ডেটে ওর নেট অ্যাসেট কত ছিল? এই যে 19,800, রাইট? এবং ডিসপোজাল ডেট ওর নেট অ্যাসেট কত ছিল? 26,100, রাইট? তাহলে আমি যদি এখান থেকে এইভাবে বের করি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট ডিসপোজাল ডেট, রাইট? আমার এটার জন্য কি দরকার? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, ঠিক না? এখন পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমি কত বললাম? আমার নেট অ্যাসেট ছিল হচ্ছে 26,100 মাইনাস 19,800, 6,300। সো এটা যেহেতু আমরা আসলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলতেছি, জাস্ট 6,300। 6,300 কিভাবে আসছে খেয়াল করে দেখেন। আমার নেট অ্যাসেট এট ডিসপোজাল ডেট কত? 26,100, আর অ্যাকুইজিশন ডেট নেট অ্যাসেট কত ছিল? 19,800। তাহলে এটাই তো তার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ডিউরিং ডিসপোজাল ডেট, রাইট? তাহলে 6,300 তো তার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটার কত পার্সেন্ট এনসিআই পাবে? 20% পাবে, রাইট? তাহলে এইটা ইনটু 20%। ক্লিয়ার? তাহলে ওর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট ডিসপোজাল ডেট কত হবে? এইটা প্লাস এইটা। আমরা কি অ্যাগ্রিড? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমি কোন ডেটেরটা নিচ্ছি? অ্যাকুইজিশন ডেট এবং ডিসপোজাল ডেট, এই যে। সবাই কি আমরা অ্যাগ্রিড? কোনো সমস্যা? তাহলে তো আমরা এখন এখান থেকে আলটিমেটলি যদি এটা নিয়ে আসি, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি আমার আলটিমেটলি
নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট ডিসপোজাল ডেট কত? ক্লিয়ার? কোনো কি সমস্যা মনে হচ্ছে? 6160টা আসছে হচ্ছে আমার এই যে অ্যাকুইজিশন ডেটে কত ছিল, এটাকে চাইলে আর একটু ভালো করে দেখাই দিতে পারি। NCI at acquisition date at share of post acquisition profit, right? NCI at acquisition date কত ছিল? এইটা। আর শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত? ঠিক না? সো এই দুটাকে যোগ করলো আলটিমেটলি এটি আসে। ঠিক আছে? তাহলে আমার এখন ওর আলটিমেটলি গেইন অর লস অন ডিসপোজাল কত? 4400, রাইট? আমরা যদি 1000 কমন নিয়ে করতেছি তাহলে 4.4 মিলিয়ন, রাইট? তাহলে এটা তো আমার গেইন আসছে, গেইন অন ডিসপোজাল। তাহলে এই গেইনটা কিন্তু আমি আমার পরের ক্যালকুলেশনে অবশ্যই, এটা হচ্ছে এ থেকে আমার গেইন আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত কি আমার আর কোনো কনফিউশন আছে? ক্যালকুলেশনটা কি আমরা বুঝতে পারলাম? এখন কি পরের পার্টটা আমরা করতে পারি, বিটা? কি? এটা হচ্ছে রিভাইজড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অফ পারকিন্স কোম্পানি, রাইট? তাহলে আমি কত মান্থের এক্সপেন্স রেভিনিউ সব এক্সক্লুড করব? 8 মান্থসের, রাইট? ওকে। ওকে, এখন আমরা পরের পয়েন্টে আসি। ইন অর্ডার টু কম্পেয়ার, তার মানে এ ক্যালকুলেশন করার জন্য আর কোনো ইনফরমেশন না হলেও হয়, রাইট? ওকে। এরপর বি, ইন অর্ডার টু কম্পেয়ার পারকিন্স কোম্পানি রেজাল্টস ফর দ্য ইয়ার এন্ডেড 20x6 and 20x7, the results of Swanson company need to be eliminated from the above consolidated statement of profit or loss for 20x7, যেটা আমরা এতক্ষণ ডিসকাশন করছিলাম। Although Swanson company was correctly accounted for in group financial statement for the year ended 31st December 20x7, a gain on disposal of Swanson company 9.44 million is currently included in operating expense. তাহলে আমাকে কি করতে হবে? এই যে 9.44 মিলিয়ন যে গেইনটা ও যে এটা ইনক্লুড করছে, তার মানে এটার কারণে কি হয়েছে? এক্সপেন্স কমে গেছে, রাইট? বাট গেইন তো 9.44 মিলিয়ন হয় নাই, গেইন হয়েছে কত? 4.44 মিলিয়ন। তাহলে এটা আমাকে এক্সক্লুড করে 4.4 মিলিয়ন ইনক্লুড করতে হবে। আমি কি বুঝতে পারতেছি কথাটা? This reflect the gain which should have been shown in Perkins Company's individual financial statements. In the year ended 31st December 2007, Swanson Company had the following result. Revenue কত আছে? 13.5 মিলিয়ন। বাট এটা কি পুরো এক বছরের ফর দ্য ইয়ার এন্ডেড বলছে না? তাহলে পুরো এক বছরে যদি 13.5 মিলিয়ন হয়, এখান থেকে আমি কত মাসের রেভিনিউ বাদ দিব? 8 মান্থে। পারবো না আমরা? ওকে। কস্ট অফ সেলস 6.6 মিলিয়ন, কত মান্থের আছে? 12 মান্থের। এখান থেকে আমি কত মান্থের কস্ট অফ সেলস বাদ দিব? 8 মান্থের। অপারেটিং এক্সপেন্স, এর সাথে দুইটা অ্যাডজাস্টমেন্ট আসবে, একটা হচ্ছে এই একটা অ্যাডজাস্টমেন্ট আসবে, রাইট? এবং অ্যাড হবে হচ্ছে 4.4 মিলিয়ন, দেন আমার 8 মান্থের এক্সপেন্সটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ফাইন্যান্স কস্ট, এটা কত মাসের আছে? এক বছরের আছে। এখানেও আমাকে সেম 8 মান্থের এক্সপেন্সটা বাদ দিতে হবে। তাহলে এটুকু কি আমি করতে পারবো না? যতটুকু আমি পড়লাম জাস্ট পার্ট বাই পার্ট। তাহলে আমি এখানে কনসলিডেটেড রেভিনিউ কত আছে এগুলো একটু একবার জাস্ট এট এ গ্ল্যান্স শেষ করে ফেলি। লেস COGS is equal to gross profit। এখান থেকে আমি কি বাদ দিব? লেস অপারেটিং এক্সপেন্সেস, রাইট? এটা আমি কি পাবো হচ্ছে অপারেটিং প্রফিট। এখান থেকে আমি বাদ দিব লেস ফাইন্যান্স কস্ট, রাইট? এখন এখানে আমি কাট টানবো, ধরেন এখানে আমি কনসলিডেটেড টানলাম, সে ফর এক্সাম্পল এটা তো আমার কনসলিডেটেড,
রাইট? এখান থেকে আমি বাদ দিব কারটা, সোয়ান সোয়ান, তাহলেই তো আমি পাবো রিভাইসটা, রাইট? সোয়ান সোয়ানের কত মান্থেরটা আমি এক্সক্লুড করব? ক্লিয়ার? ওকে, তাহলে আমি একবার হচ্ছে রেভিনিউ গুলা বসাই ফেলি এখানে। কার কত রেভিনিউ ছিল কনসলিডেটেড? 46220, রাইট? 46220, দেন আমার কস্ট অফ সেলস কত ছিল? 23890, সরি 980। অপারেটিং এক্সপেন্স হচ্ছে 3300। দেন ফাইন্যান্স কস্ট ছিল হচ্ছে আমার 960। ওকে, ঠিক আছে, এইটুকু ছিল কোয়েশ্চেনে, ঠিক না? এইটুকু আমার এখানে দেওয়া ছিল, এই যে ঠিক যেভাবে ছিল। এখন এখান থেকে আমি বাদ দিব হচ্ছে আমার সোয়ানসনের 8 মান্থের গুলা। তাহলে সোয়ানসনের 8 মান্থের প্রথমটা আমার রেভিনিউ কত মান্থের ছিল? রেভিনিউ ছিল হচ্ছে আমার এখানে কত ছিল? 13,500, রাইট? 13,500 তো 1 বছরের রেভিনিউ কত ছিল? 13,500 নাকি? নাকি অন্য কিছু ছিল? এটাই তো। না, ঠিক আছে। ও আচ্ছা, 13,500 ডিভাইডেড বাই 12 ইন্টু 8। ওকে, তাহলে এটা তো আমার বাদ যাবে, তার মানে আমি এটা মাইনাস করে দিব। তাহলে আমার রিভাইস রেভিনিউ কত? এইটা প্লাস এইটা। ক্লিয়ার? ওকে, এরপর কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস আমার কতটুকু বাদ যাবে? 6,600। একই রকম ভাবে 6,000, করে ক্রেডিট কিছু 4 মান্থস হবে হ্যাঁ। তো সেপ্টেম্বর আসছে নেক্সট 4 মান্থস 8 আপনি একটু একটু ঠান্ডা মাথায় আবার চিন্তা করেন। আপনি কবে থেকে কনসলিডেট করা শুরু করছেন? জানুয়ারির 1 তারিখ থেকে? Okay. জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। আপনি ওকে ডিসপোজ করতেছেন কবে? সেপ্টেম্বরের 1 তারিখে। তাহলে আপনি এই পর্যন্ত কনসলিডেট করছেন কত মান্থ? 8 মান্থস 8 মান্থ। আপনি যতটুকু কনসলিডেট করছেন ওইটুকু বাদ দিচ্ছেন, কারণ আপনি যখন সেল করে দিচ্ছেন তখন তার এটা আপনি রাখতে পারছেন। ক্লিয়ার? এরপরে আসেন তাহলে গ্রস প্রফিট আমার কত দাঁড়াচ্ছে? এই যে আলটিমেটলি সেম, 19,580, রাইট? এখন আপনি যদি দেখেন, আমরা প্রপারলি আগাই, তাহলে আমাদের আসলে আর না, প্রপারলি আগাইলে আবার সমস্যা। ওকে, ওকে, এখন আসে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আমার কি হবে? অপারেটিং এক্সপেন্স আমার যেটা আছে আগে সেটা 9 মান্থ করতে হবে। তাহলে আমার আছেটা কি? অপারেটিং এক্সপেন্স কত আছে? 2.51, 2,510। 2,510, বাট এটাই তো একমাত্র আইটেম না, রাইট? এটার সাথে আমার আর কি আছে? ওর ওই যে যতটুকু মানে ইনকাম ও দেখাই ফেলছিল ওটা তো ইনক্লুড করছিল, রাইট? সেটাকে এখন ওর কি করতে হবে? মানে ওর ওইটা আলটিমেটলি এখন বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়া মানে কি? ও আগে কি করছিল? মাইনাস করছিল, এখন আমাকে প্লাস করতে হবে, রাইট? তাহলে আমি প্লাস করব কতটুকু? প্লাস কতটুকু রেভিনিউ ও দেখাইছে, মানে কতটুকু ওর ইনকাম দেখাইছে? 9.44 মিলিয়ন, 9,440, রাইট? এবং আমি মাইনাস করতে পারবো কতটুকু? এইটা। ক্লিয়ার? তাহলে আমার অ্যাডজাস্টেড অপারেটিং এক্সপেন্স কত থাকে?
ঠিক আছে আমাদের এটা? এটা কেউ ইনক্লুড করতে বলছে? একটু জাস্ট দেখি তো। ৭,৭৬৬। ঠিকই আছে, আগেরটাই ঠিক ছিল। না, আমরা আবার একটু দেখি এখানে। ওকে, remove the results Swanson company gain and the gain on disposal subsidiary to prepare revised statement of profit or loss। ঠিকই আছে, এটাকে একটু আমরা কমনে জানাবো। আমরা মনে করি একটা ঝামেলা করছি। 9440 হচ্ছে ওর আলটিমেটলি গেইন ছিল, রাইট? প্রফিট অন ডিসপোজাল ছিল। আমাদের কি 9.44 টা মাইনাস করে 4.45 পাওয়া যাবে? না, ঠিকই আছে, না এখন ঠিক আছে। আর আলটিমেটলি ওর এখানে একটু দেখেন ভালো করে, আমরা একটু যদি আবার যাই, ওর এখানে আমাকে কি বলছে আসলে, রিমুভ দ্য রেজাল্টস অফ সনসন কোম্পানি এন্ড দ্য গেইন অন ডিসপোজাল, মানে দুইটাই রিমুভ করতে হবে, আমাকে আর ইনক্লুড করতে বলেন। বুঝতে পারছি কথাটা? মানে আমি যতটুকু গেইন করলাম সেল করে, ওইটা এখানে আর কনসিডারেশন আনতে বলেন। ওকে, এখানে আমাদের একটা ছোট কনফিউশন ছিল। এখন তাহলে আমার আলটিমেটলি অপারেটিং প্রফিট কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, ডিসপোজাল এবং সবকিছু বাদ দিয়ে। বাট এখানে একটা ছোট্ট গ্যাপ হচ্ছে আমাদের এখানে, মোস্ট প্রবাবলি 2510, একটু জাস্ট আমি সেপারেটলি দেখি, ইন্টু 8। না ঠিক আছে তো, সেভেন সেভেন 11067, পারফেক্ট। ওয়ান, ওকে, এইখানে একটা ছোট ভুল হয়েছে আমাদের মোস্ট প্রবাবলি। আমাদের এখানে কি ঠিক ছিল 6,600, 4,400, 23,980, 19,580, ঠিকই তো আছে। আমি ইনকাম প্লাস এক্সপেন্সের সাথে অ্যাড করব। কোনটা? এটা হচ্ছে, আপনি লজিকটা খেয়াল করে দেখেন, এই যে 9.4 মিলিয়ন, 9.44 মিলিয়ন, 9.44 মিলিয়নটা কি গেইন না? এটা গেইন ছিল, রাইট? এখন এই গেইনটাও কোথায় দেখাচ্ছে দেখেন, অপারেটিং এক্সপেন্স। তার মানে এই যে এখানে যে অপারেটিং এক্সপেন্সটা আছে না 3,300, এইটার মধ্যে 9.44 মিলিয়নটা কি ইনক্লুডেড না? এইগুলোর হওয়ার ফলে আমার কষ্টটা কমে গেছে না? তার মানে এটি বেসিক্যালি আমরা এই জন্য বাদ দিলাম, মানে এই জন্য আমরা প্লাস করলাম এখন। বুঝতে পারছি? এখন এইখানে ওদের একটা ছোট্ট ভুল আছে, আমি এই জন্য অ্যান্সারটা মিলতেছে না, এটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম। খেয়াল করে দেখো, আমাদের এই পর্যন্ত ঠিক ছিল 38,220, এটা ঠিক আছে না? আমাদের একটু ক্যালকুলেশনটা যদি, ও না, এই জায়গাটাই ভুল হয়েছে, 46,220। ও, এইটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট আমরা এখনো করিনি। এটা সরি, এটা আমরা একটু দেখি, কারণ আমরা হচ্ছে পরের আরেকটা পয়েন্ট আছে সেখান থেকে। সো ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমি একটু ক্লিয়ার করি। আপনি খেয়াল করে দেখেন, ও অপারেটিং এক্সপেন্স ঠিক যে কাজটা করছে আমরা কিন্তু এই কাজটাই করছি, বাট আমরা এক্সেল এর ফর্মুলাটা জাস্ট দেখাচ্ছিলাম। ওকে, ওকে। ইন্ট্রা গ্রুপ ট্রানজাকশনসটা কোত্থেকে আসছে সেটা আমরা একটু দেখে নিই, তারপর হয়তো বুঝতে পারবো। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। ওকে, ওকে, পরেরটা দেখি। During the period from 1st January 2007 to 1st September 2007, Perkins Company sold 1 million goods to Swanson Company। এই যে এটাই আসলে আমরা তখন দেখিনি। At a margin of 30%, Swanson Company had sold all of these goods on to the third parties। তাহলে কোনো আনরিয়েলাইজ প্রফিট নাই, রাইট? ও সবটা সেল করে দিছে,
বাট এখানে প্রবলেমটা কি, এই 1 মিলিয়ন কি আছে এটার মধ্যে অলরেডি ইনক্লুড করা আছে না, এই 13.5 মিলিয়নের মধ্যে তো এই 1 মিলিয়ন ইনক্লুড করা আছে। তাহলে আলটিমেটলি আমরা যে এখানে ক্যালকুলেটটা করলাম, এখানে তো আসলে আমার এই 13.5 মিলিয়নের সাথে আমার আরো 1 মিলিয়ন অ্যাড করে দিতে হবে, রাইট? কারণ আলটিমেটলি আমার তো রেভিনিউ টোটাল 13,500 না, 12,500। বুঝতে পারছি কথাটা? সো আমি এটাকে আসলে দুই ভাবে করতে পারি, হয় এটাকে আমি এভাবে রাখতে পারি, অথবা আমি জাস্ট আমার যে ইন্টারগ্রুপ ট্রেডিং ছিল এটাকে আমি জাস্ট অ্যাড করে দিতে পারি। যেভাবেই করেন আলটিমেটলি ফর্মুলাতে একই রেজাল্ট আসবে। ক্লিয়ার? ওকে, এখন আপনি দেখেন যে আপনার আলটিমেটলি গ্রস প্রফিট কত দাঁড়াচ্ছে, 18,640। অপারেটিং প্রফিট কত দাঁড়াচ্ছে, 7,573। ফাইন্যান্স কস্টের সাথে তো আপনার আর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, এক্সেপ্ট, ইয়েস, এক্সেপ্ট হচ্ছে এই বছরে কতটুকু ফাইন্যান্স কস্ট আপনি কনসিডার করবেন। ফাইন্যান্স কস্ট ওর কত ছিল, 1.20 মিলিয়ন, তাহলে 1,200, তাহলে 1,200 1,200 ডিভাইডেড বাই 12, 880। তাহলে এইখানে এখন আপনি যেহেতু মাইনাস করবেন 160, ওকে, তাহলে আপনার এটা হচ্ছে আপনার প্রফিট আফটার ট্যাক্স, সরি প্রফিট বিফোর ট্যাক্স। ওকে, এখন তো আর ট্যাক্সের ব্যাপারটা আসবে না। এইটুকু হচ্ছে আমার রিকোয়ারমেন্ট বি। একটু জাস্ট আমাকে বলেন যে এই জায়গাটাতে আমরা একটা একটা করে যদি দেখি কি কি প্রবলেম আছে। রেভিনিউ আমরা এখান থেকে বাদ দিলাম হচ্ছে 8 মান্থেরটা, রাইট? আমরা অ্যাড করলাম ইন্টারগ্রুপ ট্রেডিংটা, দ্যাটস ইট। কস্ট অফ গুডস সোল্ড আমরা কিছুই করিনি, জাস্ট 8 মান্থের কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দিছি, নাথিং এলস। আমরা অপারেটিং এক্সপেন্সে 8 মান্থের এক্সপেন্সটা বাদ দিছি, আর যতটুকু গেইন ও ইনক্লুড করছিল ওই গেইনটাকে আমরা এক্সক্লুড করছি, রিমুভ করছি, দ্যাটস ইট। এন্ড ফাইন্যান্স কস্টে উই ডিডন্ট লাইক ডু নাথিং, জাস্ট 8 মান্থের ফাইন্যান্স কস্টটা আমরা এক্সক্লুড করছি। ক্লিয়ার? দেন আমার রিভাইসড রেভিনিউ, রিভাইসড কস্ট অফ সেলস, রিভাইসড গ্রস প্রফিট, রিভাইসড অপারেটিং এক্সপেন্স, রিভাইসড অপারেটিং প্রফিট এন্ড ফাইন্যান্স কস্ট। ক্লিয়ার? ওকে, এইটা আমি প্রত্যেকটা অ্যামাউন্ট কেন করলাম, এই যে আমার গ্রস প্রফিট লাগবে, রাইট? আমার রেভিনিউ লাগবে, আমার অপারেটিং প্রফিট লাগবে, আমার ফাইন্যান্স কস্ট লাগবে, রাইট? কেন লাগবে? টু ক্যালকুলেট রেশিওস। এখন আসি আমার রেশিও ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট। তাহলে কি কি রেশিও আমাকে ক্যালকুলেট করতে বলছে? গ্রস প্রফিট মার্জিন, এটার ফর্মুলাটা কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, রাইট? এরপর আমাকে কি করতে বলছে? অপারেটিং প্রফিট মার্জিন। তাহলে এখানে আমার কি আসবে? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, রাইট? আর কি করতে বলছে? ইন্টারেস্ট কভার। ইন্টারেস্ট কভারের ফর্মুলাটা কি? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট। ক্লিয়ার? এবং আমার এই রেশিওটা কোন বছরের জন্য আমি করতেছি? 31st ডিসেম্বর 20x7, বেসড অন দা রিভাইসড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমার গ্রস প্রফিট মার্জিন এখন কত হবে? জাস্ট নাথিং এলস, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। ক্লিয়ার? এবং এই দুটো যেহেতু আমি পার্সেন্টেজে করব, এখানে আমি পার্সেন্টেজ ফর্মুলা দিয়ে রাখবো। আমি চাইলে এটাকে আমাদের ওকে, অপারেটিং প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস, ওকে, 19.82%। ক্লিয়ার? ইন্টারেস্ট কভার এটা তো টাইমসে আসবে, সো সেই ক্ষেত্রে আমার অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট। ক্লিয়ার?
কোনো কনফিউশন আছে আমাদের মহিন ভাই? এখন কি বুঝতে পারতেছি যে আসলে আমাকে কি করতে বলা হয়েছিল? আমার এই হচ্ছে টোটাল 9 অ্যান্ড 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, রাইট? 5 3 8 না 5 4 আর হচ্ছে 2, 5 4 9 আর 2 11। এখন আমাকে ক্যালকুলেট করতে বলছিল রেশিও, যেটা আমি করলাম। এখন আমাকে এই রেশিও অনুযায়ী আসলে ইন্টারপ্রেট করতে বলছে। সো ইন্টারপ্রেট করার জন্য আমরা এই পর্যন্ত সবই দেখছি। সো আলটিমেটলি কোনো ইনফরমেশন আর সিনারিও কিন্তু আমার বাদ নাই। কোনো সিনারিও বাদ আছে? শুধু এইটুকু এখন পড়লেই হবে, ঠিক না? জাস্ট এতটুকু ইনফরমেশন পড়লেই হবে। Swanson Company previously used space in Perkins Company's properties, which Perkins Company did not charge Swanson's Company for. Since the disposal of Swanson Company, Perkins Company has rented that space to a new tenant, recording the rental income in operating expense. এই যে এই জিনিসটা আমাকে সিনারিওতে নিয়ে আসতে হবে। আমি যখন ডিসকাশন করব তখন অবশ্যই আমি এই সিনারিওটা মানে আমি লিংক করব, কানেক্ট করব আমার পয়েন্টের সাথে। ক্লিয়ার? তাহলে 9 মার্কসের জন্য আমার 3টা রেশিও নিয়ে ডিসকাশন করতে হবে। আমি হয়তো বা একটা রেশিওকে 3টা করে একটা প্যারাগ্রাফে ভাগ করে দিব, এন্ড অবশ্যই একটা কনক্লুশন আমি আঁকবো, রাইট? কনক্লুশনে আমি অবশ্যই বলবো যে আসলে ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সাথে ওর কনসলিডেটেড, এবং এটা কিন্তু আমার আলটিমেটলি হচ্ছে সোয়ানসনের, মানে যদি আমি বলি এটা হচ্ছে সোয়ানসন কোম্পানির ইনকামিং অপারেটিং দ্য ফলোইং রেশিওস বেসড অন দ্য অচা অ্যাবভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কনসলিডেটেড, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল, এবং আমি যে রিভাইসটা বের করলাম রিভাইসটা কিন্তু এখন আমার ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এটা কিন্তু এখন আমার ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, রাইট? কম্পেয়ার টু, মানে এই বছরের কনসলিডেটেড আর লাস্ট ইয়ার ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? ওকে। সো এটাও আমরা হোমওয়ার্ক আকারে, তার মানে 2টা হোমওয়ার্ক আমরা ডিসকাশন করলাম। একটা হচ্ছে পিরলো গ্রুপের আমার রেশিওটা লিখে আমাকে সাবমিট করবেন, পার্কিন্স গ্রুপের রেশিওটা লিখে আমাকে সাবমিট করবেন। ক্লিয়ার? এন্ড এট এ গ্ল্যান্স আমরা একটু অ্যান্সারটা দেখে ফেলি যে আসলে এক্সামিনার কিভাবে পয়েন্টগুলো ডিসকাশন করেছে, বিকজ আমরা খুব বেশি আসলে মিস আউট করিনি, আই এম শিওর। গ্রস প্রফিট মার্জিন নিয়ে কি বলছে দেখেন, ইন লুকিং এট গ্রস প্রফিট মার্জিন অফ পার্কিন্স কোম্পানি, আন্ডারলাইং মার্জিন মেড বাই পার্কিন্স ইজ হায়ার ইন 2086 after removal of Swanson company results is continue to increase. Despite Swanson company having gross profit margin of over 50%, it is possible that Swanson company gross profit margin was artificially inflated by obtaining চিপ সাপ্লায়ার্স ফ্রম পার্কিন্স কোম্পানি, মানে ওদের ইন্টার গ্রুপের কারণে হয়তো বা কিছুটা ইনফ্লেটেড পারফরমেন্স ছিল। পার্কিন্স কোম্পানি মেক্স আ মার্জিন অফ 48.8% বাট অনলি সোল্ড গুডস টু সোয়ানসো এট 30%। এটাও বলতেছে যে এখানকার পার্সপেক্টিভে, মানে যখন ও রেশিওটা ক্যালকুলেট করছে, সো ক্যালকুলেটে দেখেন ওর কিন্তু রেশিও 20x7 এটা করতে হবে, বাট কম্পেয়ার করতে হবে x6 x7 বোথ ইন্ডিভিজুয়াল এন্ড মানে কনসলিডেটেড। সো এটার রেশিও ইন্টারপ্রেট করাটা একটু মানে ট্রিকি, কারণ আপনাকে কম্পেয়ার করতে হবে 3টা ডাইমেনশনে। Operating profit margin. The operating margin appears to have increased significantly on the prior year. It must be noted that this contains the profit on disposal of Swanson Company, which is profit 9.44 million, ultimately increasing significantly chilo. Removing the impact of Swanson Company disposal still shows the margin is improved on the prior period, but is much more in line. Swanson Company operating margin is 32.6%, significantly higher than the margin. তার মানে সোয়ানসোর মার্জিনটা ও বের করছে, বের করে আলটিমেটলি দেখছে যেটা হায়ার, again suggesting that the profitable business has been sold. এই যে এখানে আপনি ওই কথাটা বলতেছেন যে সোয়ানসন যেখানে প্রফিটেবল ছিল তাকে আপনি সেল করে দিচ্ছেন। So that's a questionable remarks to the management. This is likely to be due to the fact of Swanson Company was able to use Perkins Company's facilities with no charge, যে রেন্টালের কথা বলতেছে। It is likely that the rental income earned from the new tenant was helped to improve the operating margin, and this should increase further once the tenant has been in for full year. মানে যখন পুরো বছরের জন্য আপনি কনসিডার করবেন, মানে তো মাত্র 3 মাস, মানে এই 3 মাসের আপনার আদার ইনকাম আসছে, ডিসেম্বর মানে 4 মাস, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসের। সো পুরাটা হইলে হয়তো আপনি আরেকটু বেটার বুঝতে পারবেন। ইন্টারেস্ট কভার, তার মানে দেখেন 3টা রেশিও নিয়ে কথা বলতেছে। ইনিশিয়ালি দ্য ইন্টারেস্ট কভার শোন গুড ইমপ্রুভমেন্ট ইন 20x7 কম্পেয়ার টু 20x6। আপনি যদি রেশিও দেখেন, there has been a significant increase in profits. Even with profit on disposal striped out, the interest cover would still be very healthy. যদিও আমি ইনকামটা বাদ দিছি তা, বাট স্টিল আমার ইন্টারেস্ট কভারটা
আসলেই ভালো। আপনি যদি কম্পেয়ার করে দেখেন 47.33 টাইমস, অনেক ভালো। যেটা আমরা দেখতেছিলাম আগের কোয়েশ্চেনে কিন্তু খুব অল্প ছিল, বাট এখানে কিন্তু আসলে অবস্থা খুবই ওর ভালো। ওর অপারেটিং প্রফিট আছে 7,500 মানে 73, বাট ফাইন্যান্স কস্ট মাত্র 160, সো হুইচ ইজ এ ভেরি গুড পজিশন গিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে। ওকে, এখন আপনি কনক্লুশনের কথা বলবেন। সোয়ানসন কোম্পানি সিমস টু হ্যাভ আ very good profitable company which raises questions over the disposal. However, some of these profits may have been derived from favorable terms with Perkins company, ওই যে ওদের ইন্টারনাল হয়তো বা কিছু অ্যারেঞ্জমেন্টের কারণে এই প্রফিটটা হয়তো বা ইনফ্লেটেড ছিল, such as cheap supplies and free rental. It is worth nothing that Perkins company now has rental income in the year. This should grow in future periods as this is likely to be a full year's income in future periods. তার মানে হচ্ছে এখানে আপনি একটা অ্যাপারেন্টলি বলছেন যে আসলে ওর এটা সেল করাটা খুব একটা ওয়াইজ ডিসিশন হয় নাই, বাট যদিও ওর একটা আলাদা এক্সপেক্ট আছে যে এখানে রেন্টাল ইনকামের একটা ব্যাপার ও করতে পারবে ইন ফিউচারে, কারণ এটা ও ফ্রিতে দিত সোয়ানসনকে, বাট থার্ড পার্টি থেকে কিন্তু রেন্টাল ইনকাম পাবে, যেটা ওর রেন্টাল ইনকামটা বাড়াবে। বাট আদার্স ফ্যাক্টর গুলা কিন্তু আসলে ওর জন্য কোয়েশ্চেনেবল, যে কেন একটা প্রফিটেবল কোম্পানিকে সেল করে দিল। ক্লিয়ার? এবং যদিও ও প্রফিটে সেল করছে এটার ক্ষেত্রে, ঠিক না, ওর ডিসপোজাল কিন্তু গেইনই হয়েছিল, এই যে, রাইট? সো স্টিল এটা আসলে ওর সেল করা হয়তো বা ওয়াইজ ডিসিশন ছিল না। সো দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট হাউ ইউ উইল অ্যাকচুয়ালি প্রসিড উইথ দ্য রেশিও টাইপ অফ কোয়েশ্চেন ফ্রম গ্রুপ অফ কোম্পানি পার্সপেক্টিভ। রেশিও কিন্তু আমরা একটা পার্সপেক্টিভ থেকে মাত্র কভার করলাম, বাট আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট বুঝতেছি যে কিভাবে আনসারটা করব। যখন আমরা সিঙ্গেল এন্টিটি শেষ করব, সিঙ্গেল এন্টিটির পার্সপেক্টিভেও কিন্তু রেশিও গুলো চলে আসবে। ওকে, সো এটা কিন্তু রিপিট হবে, যেমন রেশিওর ফর্মুলা কিন্তু একই থাকবে, বাট ওটার ক্যালকুলেশনটা হবে সিঙ্গেল এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে। ওকে, সো এটা অনেকবার আসবে, এই জন্য আমি আর এই উইকে লাস্ট টাইম, এরপরে আমি নেক্সট উইক থেকে এটার ওভারঅল রিভিশন আমরা একটা র্যাপ আপ করার ট্রাই করব, অ্যান্ড আমরা একদম আইএস পার্ট থেকে শুরু করব, সো দ্যাট সিঙ্গেল এন্টিটিটা আমরা কুইকলি শেষ করতে পারি। সো অফিসিয়ালি টুডে উইল বি দ্য লাস্ট ক্লাস অন দ্য গ্রুপ অ্যাকাউন্টিং, both preparation and ratio. ওকে, সো নেক্সট উইকে আমরা প্রবলেম ডিসকাশন একটু করব, করার পর আমি নেক্সট উইকে আপনাদেরকে অ্যানাউন্স করব যে একটা ইন্টারিম অ্যাসেসমেন্ট হবে অন কনসলিডেশন গ্রুপ অ্যাকাউন্টিং এর। একটা কোশ্চেন থাকবে হচ্ছে আমার স্টেটমেন্ট প্রিপারেশন, আর একটা কোশ্চেন থাকবে রেশিও অ্যানালাইসিস থেকে। সো বিফোর দ্যাট আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব আপনারা অবশ্যই অবশ্যই রেশিও এবং কনসলিডেটেড স্টেটমেন্ট প্রিপারেশনের পুরো ব্যাপারগুলো ভালো করে আয়ত্ত করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ সবাই।